আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম সাব্বির আলম। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চন্দনবাড়ি গ্রামে। এই গ্রামেরই পরের একটা গ্রাম, তার নাম হচ্ছে নামাপাড়া। এই নামাপাড়ার এক সিনিয়র বড় ভাই, যার নাম হচ্ছে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি মূলত ঘটেছিল জাহাঙ্গীর ভাইয়ের ওস্তাদের সাথে, তার নাম ছিল আব্দুল্লাহ। ঘটনার সময়কাল 1991 সালের কোন একটা সময় হবে। তো এই আব্দুল্লাহ হুজুর ছিলেন সরকারি হসপিটালের মসজিদের ইমাম। উনি মনোহরদীর সরকারি হসপিটালে মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেন। আবার এলাকার মধ্যে কোনো বিবাহ শাদীর অনুষ্ঠান হলে সেখানে গিয়ে বিয়ে পড়াতেন। এমনই একদিন উনি একটা জায়গায় বিয়ে পড়াতে যান। তো এশার নামাজের পরে উনি ওই এলাকায় চলে গিয়েছেন। কিছুটা দূরেই ছিল। বর পক্ষ কত দূর আছে এটা তো আসলে ওই সময় ফোনে জানা যাচ্ছে না, কতক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করতে 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 অনেক দেরিতেই বরপক্ষ চলে আসে। পথিমধ্যে তাদের কোনো একটা সমস্যা হওয়ার কারণে একটু দেরি হয়ে গিয়েছে। তো আসার পর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করা হয়, বিয়ে পড়ানো হয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে সবাই তো চলে যাবে। ওই সময় রাত প্রায় 3টার মতো বেজে গিয়েছে। এখন আব্দুল্লাহ হুজুর উনি আসবেন একা একা। উনি চিন্তা করলেন যে 3টার সময় এখন আবার বাসায় যাব, বাসায় গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে আবার ফজর আজান দিতে আসবো। যদি ঘুমটা একটু বেশি হয়ে যায়, যেহেতু দীর্ঘ সময় ঘুমানো হয়নি, তখন তো আজান দিতেও সমস্যা হয়ে যাবে। এর থেকে একটা কাজ করি, আমি বাসায় না যাই, মসজিদেই যাই, তাহাজ্জুদের সালাত আদায় করি। আজানের সময় হলে আজান দেওয়ার পর একবারে নামাজটা পড়িয়ে তারপর বাসায় গিয়ে না হয় ঘুমাবো। তো ওখান থেকে উনি রওনা দিয়েছেন। রওনা দিয়ে হাঁটা শুরু করেছেন। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে হেঁটে হেঁটে উনি যেই মসজিদে নামাজ পড়ান ওখানে আসতে। উনি হাঁটতে হাঁটতে সরকারি হসপিটালের গেটের সামনেও চলে আসলেন। তখনই পেছন থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পান। উনি শুনতে পান তার পেছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে ওনাকে বলছে, হে হুজুর দাঁড়া। এটা বলার সাথে সাথে যখন উনি পেছন দিকে ঘুরে তাকিয়েছেন, তখন উনি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান, যেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওনার পেছনে একটা কাঠের খাটিয়ার মধ্যে সাদা কাফনে মোড়ানো একটা লাশ রাখা। লাশের পেছনে একটা অবয়ব, আর ওই অবয়বটার পেছনে আবার হাজার হাজার অবয়ব দাঁড়িয়ে আছে। এগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছে খুব পরহেজগার জিন, এরকম মনে হচ্ছে। উনি ওই সময় এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যান। উনি দোয়া দুরুদ পরে শরীরটাকে ভালো করে বন্ধ করে ফেলেন। যখনই বন্ধ করে ফেলেছেন, ওই অবয়বটা হুজুরকে বলে, এই হুজুর, আমাদের সাথে একজন মারা গেছে, এখানে তার লাশ রাখা আছে, তোকে এটার জানাজা পড়াতে হবে। তোর কোনো ভয় নাই, তুই যে শরীর বন্ধ করছিস আর চারপাশে একটা গন্ডি দিছিস না, তুই গন্ডির মধ্যে থেকে বের হয়ে আয়, আমরা তার কোনো ক্ষতি করতে পারবো না। কেন তুই গন্ডির মধ্যে আসিস? আর তোর ক্ষতি করার জন্য তো আমরা আসি নাই, আমরা আসছি আমাদের একজন মারা গেছে তার জানাজা পড়ানোর জন্য। এই কথা যখন বলেছে, তখন এই আব্দুল্লাহ হুজুর, ওনার মাথায় একটা বিষয় কাজ করেছে যে আচ্ছা, আমি এতটা পথ নির্জন হেঁটে আসলাম, এগুলো তো তখন আসতে পারতো, তখন আসে নাই, এখন এখানে আসছে, ভালো কথা, লোকজন আশেপাশে নাই, এরকম জিনের জানাজা বিভিন্ন সময় হয়, আমার ওস্তাদরাও পড়িয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে আমি দোয়া পড়ে শরীরটা বন্ধ করলাম, এটা একটা স্বাভাবিক নিয়ম। দোয়া পড়ার পর আমি চতুর্দিকে একটা গন্ডি দিয়েছি, ও এই গন্ডি থেকে আমাকে বের হয়ে আসতে বলতেছে কেন? ওর উদ্দেশ্য তো ভালো না, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। হুজুর তো বুঝতে পারছে যে ঘটনাটা কি, আসলে হুজুরকে ক্ষতি করার উদ্দেশ্যে এগুলা এসেছে। তখন হুজুর কি করেছেন, উনি ওই অবয়বটাকে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি জানাজা পড়াবো, একটা শর্তে, আমি জানাজা পড়ানো শুরু করলে কেউ কিন্তু এখান থেকে পালাতে পারবি না। তখন নাকি ওই অবয়বটা রেগে গিয়ে হুজুরকে বলে, এ বেটা হুজুর, আমাদের কি করবি রে তুই? তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি? তুই তো আমাদের উদ্দেশ্য বুঝে গেছিস রে, তুই বহুত চালাক আছিস। এই কথা বলার পরপরই হুজুর এমন কিছু দোয়া পড়া শুরু করেছে, দোয়া পড়ার সাথে সাথে ওই জিনটাকে ওইখানে আটকে ফেলেছেন। আর এরপর ঘটে আর একটা ঘটনা। ওই যে ওই জিনটার পেছনে হাজার হাজার যে আরো কিছু
সাগরের জিন ছিল, এগুলো এমনভাবে দৌড়ানো শুরু করেছে, দৌড়াতে গিয়ে আশেপাশে যে সমস্ত দেয়ালগুলো রয়েছে এই দেয়ালের সাথে গুঁতো খেয়ে পড়ে যাচ্ছে, আবার উঠে দৌড়, মানে কে কোন দিক দিয়ে যে দৌড়াচ্ছে এটা নিজেরাও জানে না। অল্প সময়ের মধ্যে দৌড়াতে দৌড়াতে তারা কিন্তু ওখান থেকে পালিয়ে গেছে। তারা যখন দৌড়াচ্ছিল একজন আরেকজনকে বলছে, ওরে বাবারে পালাও পালাও, ভাগো ভাগো। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা, ওই যে খাটিয়ার ভেতরে কাফনে মোড়ানো একটা অবয়বকে শুইয়ে রাখা। এই চিৎকার চেঁচামেচিতে ওই অবয়বটা মনে হয় বুঝতে পারেনি যে আশেপাশে কি ঘটনা ঘটতেছে। ওই অবয়বটা খাটিয়ার উপর উঠে বসে, তার মাথাটা তো কাফনে মোড়ানো ছিল, তো মাথার উপরে কাফনটা সরিয়ে আশেপাশে তাকাচ্ছে, তাকিয়ে দেখে যে এই ঘটনা, এর ওস্তাদ এখানে আটকা পড়ে গেছে, আর এই ওস্তাদের যত সাগরেদ ছিল সব এভাবে পালাচ্ছে। তখন তো সে বুঝতে পারে সর্বনাশ হয়ে গেছে, আমি তো আর এক বিপদে পড়ছি, সবাই তো পালিয়ে গেছে, ওস্তাদ আটকে গেছে, আমারও তো পালানোর দরকার, এখন কি করি। এ যে জিনিসটা করেছে সে হচ্ছে এই খাটিয়া থেকে নেমে, সে তো ওই অবস্থাতে দৌড়, সে কিন্তু অন্যান্য জিনের মতো দৌড়াতে পারছে না, কারণ তার শরীরে ওই কাপড়ের কাপড় পেছানো। সে একরকম লাফিয়ে লাফিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছে। সেও চিৎকার করছে, ওরে আল্লাহ রে, বাঁচাও রে, বাঁচাও রে, আমি গেলাম রে, আর আমার ধরে ফেললো রে, এই মোল্লা আমারে শেষ করে ফেলবে রে, কি করতে যে এখানে আসছিলাম, এই বলে সেও ওভাবে দৌড়াচ্ছে। তখন এই যে অবয়বটা অর্থাৎ যে সর্দার, সে তো একা পড়ে গেছে। এ তখন হুজুরকে বলতেছে, আব্দুল্লাহ হুজুর, আমারে ছেড়ে দে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, তোকে ক্ষতি করতে আসার সিদ্ধান্তটাই ভুল ছিল, তুই যে এই লেভেলের লোক তা তো আমার জানা ছিল না, আমারে মাফ করে দে, আমি কথা দিচ্ছি তোর ধারে কাছে তো কখনো আসবোই না, আর কখনো মানুষকে ভয়ও দেখাবো না, আমাকে মাফ করে দে। হুজুর বলে, না তা তো হবে না, তুই এখানে আটকানো থাকবি, ফজর আজান হবে, সকাল হবে, তুই এখানে আটকানো থাকবি। তখন ওই জিনটা এমন কান্নাকাটি শুরু করে যে তোর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমাদের ছেড়ে দে, আমি কখনোই এই কাজ আর করবো না, আমি তোরে কথা দিলাম, আর তোকে আমি নাকে খত দিয়ে যাচ্ছি, এই দেখ। এই বলে নাকি ওই জিনটা যে গন্ডির মধ্যে আবদ্ধ হয়েছিল ওই গন্ডির মধ্যে নাক দিয়ে 3 বার খত দেয়, এমন ভাবে খত দেয় অর্থাৎ নাক এক পাশ থেকে আরেক পাশে টেনে নিয়ে যায়, ওখানে গভীর 3টা দাগও পড়ে গিয়েছিল। তখন আব্দুল্লাহ হুজুর বলে, ঠিক তো, আর কখনো এই কাজ করবি না তো, কথা দে মানুষকে আর কখনো ভয় দেখাবি না। তখন বলে, আমি কথা দিলাম আর কখনো মানুষকে ভয় দেখাবো না। এরপর উনি আরেকটা দোয়া দুরুদ পড়েন। এরপর দেখা গেল ওই জিনটা এমন ভাবে দৌড় দিয়েছে, মনে হচ্ছে যে বিদ্যুতের গতিতে এক দৌড়ে কোথায় যেন চলে গেল। এরপর হুজুর আসলেন মসজিদে, আসার পর দেখলেন তখনও কিন্তু ফজর আজানের কিছুটা সময় বাকি আছে, উনি অপেক্ষা করছেন, ফজর আজানটা দিলেন। ওই সময় বেশ ভয় পেয়েছিলেন, মসজিদে আসার পর তাহাজ্জুদের সালাত আদায় করে অপেক্ষা করছিলেন আজানের। এরপর আজান দেওয়ার পর মুসল্লিরা যখন আসলো তখন এই ঘটনা সবাইকে খুলে বললেন। কেউ তো বিশ্বাস করতে চায় না যে এরকম ঘটনা এখানে ঘটছে, কারণ এটা তো গ্রাম অঞ্চল না একদম, মানে যে ঘটনাটা ঘটছে এটা তো একদম হসপিটালের এরিয়ার ভেতরে, আশেপাশে বাউন্ডারি আছে। তখন সবাই ওই জায়গাটাতে গেলেন যেখানে জিন নাকে খত দিয়েছিল, সেখানে দেখা গেল যে সত্যি ওখানে 3টা দাগ দেখা যাচ্ছে, নাকে খত দেওয়ার 3টা দাগ। এরপর সবাই তো বুঝতে পারলেন যে আসলেই হুজুরের সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। সবাই এই জায়গাটাতে বিশ্বাস করতে চায়নি যে জিন নাকে 3টা খত দিয়েছে, ওখানে দাগ আছে, তো সবাই তো নিজের চোখে দেখতে পেলেন ঘটনাটা। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, এই ঘটনাটা ভয়ঙ্কর ঠিক আছে, আমার একটা জায়গায় এসে একটু হাসি পেয়েছে, যখন ওই খাটিয়াতে শোয়ানো অবয়বটা সে আশেপাশে চিৎকার চেঁচামেচি শুনে বুঝতে পারছে না ঘটনাটা কি হয়েছে, সেও তো ওই দুষ্টু দলের একজন সদস্য। সে উঠে মাথার উপর থেকে বা মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে তার সাঙ্গপাঙ্গরা আগের থেকেই পলাতক হয়ে গেছে, কেউ কেউ পালাচ্ছে, তখনও দেখা যাচ্ছে। তখন সে কি করবে, সে ওই অবস্থায় উঠে সেও দৌড়ানো শুরু করেছে। এমন একটা ভয়ঙ্কর বিপদেও পড়ে গেছে এরা। তা আমরা সাধারণত এই ধরনের ঘটনার ক্ষেত্রে শুনি যে রাস্তার পাশে আর এইভাবে শুয়ে আছে, পাশ কাটিয়ে যাওয়া লেগেছে, অথবা ওখান থেকে উল্টো দিকে ঘুরেছে। কিন্তু এই কাফন পরানো কোনো দুষ্টু জিন এরা যে উঠে দৌড়ানো শুরু করেছে, এটা তো আসলেই বেশ শুনতে হাস্যকর শোনা যায়। তবে একটা জিনিস,
যে আব্দুল্লাহ হুজুর উনি এমন কিছু রুকিয়া করেছিলেন যাতে করে এরা এই ভয়ঙ্কর বিপদে পড়ে গিয়েছিল। তবে এই যে খাটিয়াটা, এই খাটিয়াটা রেখেই তারা পালিয়েছিল। পরবর্তীতে এই খাটিয়াটাকে আর দেখা যায়নি। এরা হয়তো পরে নিয়ে গেছে বা একটা মায়াজাল সৃষ্টি করে খাটিয়াটা তৈরি করা হয়েছিল, এই জন্য সেটা ভ্যানিশ হয়ে গেছে। এই পর্যন্তই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন জাহিদ চৌধুরী, ফরিদপুর থেকে। 2017 সালের কথা। জাহিদ তখন ছিলেন তাদের গ্রামের বাড়িতে। তো জাহিদের গ্রামের বাড়িতে যেই তাদের বাড়ি বা স্থাপনা, সেটা খুব সুন্দর। সেটা হচ্ছে এই যে মূল রাস্তা থেকে একটা ছোট রাস্তা গেছে, সেই রাস্তার দুই পাশে হচ্ছে ফসলের মাঠ। তো সেই রাস্তা একেবারে সোজা গিয়ে উঠছে একটা ভিটার মধ্যে, যেটাকে ভিটা বলে বা ট্যাগ বলে তারা, মানে উঁচু একটা জায়গা। সেখানে অনেক গাছগাছালি এবং সেই জায়গায় তাদের পরিবারের অনেকের ঘর। সেখানে মানে সেখানে ঢোকার পরে দুই পাশে গাছ আছে। এরপরে যেই জায়গাটা, সেটাতে ঢুকলেই জাহিদদের বাসা। সেটা এরকম পাকা বাড়ি, টিনের চাল, এবং সেখানে চারপাশে সুন্দর করে তাদের বারান্দায় গ্রিল দেয়া এবং পাশে সুন্দর গাছগাছালি লাগানো এবং একটা উঠোন। এবং এই উঠোনের বাঁদিকে তাদের আরেকটা ঘর আছে, তার অপর দিকে তাদের যে রান্নাঘর সেটা, এবং তার পাশ দিয়ে হেঁটে গেলে একটা ছোট রাস্তার মতো, সেটা দিয়ে গেলে তার চাচার বাসা। এবং সেই চাচার বাসাও একই রকম, মানে ওই মানে একটা জায়গা যেখানে নাকি অনেকটা সি অক্ষরের মতো, তিন পাশে ঘর, মাঝখানে উঠোন, এবং ওই রাস্তা যথারীতি চলে গেছে। এবং এই যে রাস্তাটা, মানে যেটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় তাদের বাসা বা তার চাচার বাসা বা তার ছোট চাচার বাসা, এই পুরো রাস্তাটার পাশে কিন্তু সুন্দর করে নারকেল গাছ লাগানো, আর তার পাশে কিন্তু ক্ষেত। তো এইভাবে চলে গেলে একেবারে শেষ মাথায়, যখন তার এই তিন চাচার বাসা শেষ হয়েছে, শেষ মাথায় সেই জায়গায় তাদের একটা বড় এখানে ঘর আছে, এটা কাচারি ঘর। সেখানে মেহমান আসলে থাকে আর কি। তো সেই কাচারি ঘরের অপোজিটে হচ্ছে গিয়ে জাহিদের দাদার ইবাদতের ঘর। মানে ওখানে তিনি ইবাদত বান্দিগি করতেন, নিজে বসে নিজের মতো সময় কাটাতেন, নামাজ কালাম পড়তেন, মানুষজন আসতো, অনেক রাত পর্যন্ত তিনি ওখানে ইবাদত করতেন। ওই ঘরটা মোটামুটি আইসোলেটেড, কারণ জাহিদের দাদা এখন আর পৃথিবীতে নেই। তো ওই জায়গায় তার চাচারা মাঝে মাঝে গিয়ে নামাজ কালাম পড়েন এবং একটু ভয়ে ভয়ে থাকেন, কারণ তাদের অনেকেরই বিশ্বাস ওখানে জিনের আনাগোনা আছে। আর ওই যে ঘরটা, ইবাদতখানার যে ঘরটা, তার পাশেই কিন্তু তাদের এই যে ভিটা শেষ হয়ে গেল। এরপর কিন্তু নিচু জায়গা, মানে মাটি নেমে গেছে, এবং তার পাশে বেশ বড় একটা ফসলের মাঠ, এবং এই বিস্তীর্ণ মাঠ অনেক দূর পর্যন্ত চলে গেছে। এই মাঠ যেখানে শেষ হয়েছে সেখানে একটা পায়ে চলা পথ, মানে ওই পথ মাঠের পর থেকে চলে গেছে অনেক দূর পর্যন্ত। আর মাঠের পাশ দিয়ে প্যারালালি চলে গেছে একটা খাল। তো ওই খালে মানুষ মাছ ধরে এবং পণ্য পরিবহন করে, নৌকা চলে, মানে বেশ সুন্দর, অন্যরকম। বিকেলবেলা বসতে খুব সুন্দর লাগে কাল পাড়ে। আর জাহিদের যে এই কাচারি ঘর, ওখান থেকে বসলে সবই দেখা যায়। তো ওইবার জাহিদের খালাতো ভাই আসলো বেড়াতে তাদের বাড়িতে। তো এসে জাহিদের সাথে খুব ঘোরাঘুরি করলো। জাহিদের খুব ক্লোজ, জাহিদের ফ্রেন্ডের মতো আর কি। জাহিদও তখন গ্রামের বাড়িতে ছিল বলে খুব এনজয় করলো, খালাতো ভাইকে নিয়ে দেখাচ্ছে এইটা ওইটা, খুব মজা করতেছে। এর আগেও খালাতো ভাই আসছিল আগে, এবং ওই কারণে খালাতো ভাই আবার আসছে খুব পছন্দ করে। তো তার খালাতো ভাই তাকে বলতেছে, আমি কিন্তু তোদের এইখানে থাকবো না, তোদের এই ঘরে থাকবো না, আমার নিয়ে তুই কাচারি ঘরে থাকবি। আমার কাছে তোদের এই কাচারি ঘর অনেক ভালো লাগে। এমনিও বাসার মুরব্বীদের থেকে দূরে, আড্ডা মারা যায়, রাত্রেবেলা কেউ বদার করে না, আইসা খুব মজা লাগে। তো জাহিদ বলতেছে তার কাজিনরে যে, দেখ মানে ওই জায়গায় ছামু, কোনো অসুবিধা নেই রাত্রে থাকতে। একটা সমস্যা কি, ওই জায়গাটা কিন্তু ভয়ের এখন। কেন? দাদা তো এখন নাই, মানে ওই জায়গায় মানে রাত্রেবেলা কেমন জানি লাগে, মানে বড় চাচা ওখানে বইতে চায় না সাহস করে, কাচারি করে, মানে মানুষজন আসলে থাকে না এখন। তো তার কাজিনের নাম ছিল মিন্টু। তো মিন্টু বলতেছে যে, আরে অসুবিধা নাই, ওখানে থাকবো, তুই আর আমি থাকুম, অসুবিধা নাই, তুই বেটা তো নিজেকে বাড়ি ভয় পাস। তো জাহিদ তখন মানে ওর সাথে আর কথায় পারলো না, বললো যে ঠিক আছে, আমরা থাকবো এখানে। তো রাতের বেলা মিন্টু সহ সে উঠছে। বাসায় তাকে মানা করছিল কাচারি ঘরে থাকতে, বলছে যে তোর কি দরকার। মিন্টুকেও বলছে, মানে জাহিদের আম্মা বলছে, যাই মিন্টু, তোর কি দরকার ওখানে যাওয়ার, এখানে থাক, এখানে তো ঘর খালি আছে। তো মিন্টু বলছে, না খালা, ওইখানে থাকি, অনেক মানে রিকোয়েস্ট করছে। তো তার মা আর কিছু বলতে পারলো না। জাহিদ রাতের বেলা খাওয়া দাওয়া করে তাদের বাসার থেকে তাদের বড়শি, মাছ ধরা সরঞ্জাম আর হারিকেন নিয়ে বেরোইছে, আর সাথে একটা কোচ নিছে। তো জাহিদের আব্বা তখন নাকি একটু বকাবকি করছে যে, কি রে তুই মাছ ধরার জিনিসপত্র নেস কেন, তুই কি রাত্রেবেলা মাছ ধরবি নাকি? তো জাহিদ একটু হাসে, বলে যে মিন্টু চাইতেছিল একটু খাল পাড়ে যাইতে। তো তার বাবা খুব রাগারাগি করে, কোনো দরকার নেই খাল পাড়ে যাওয়ার,
যাবি না, খবরদার, দিনের বেলা যাবি, রাত্রে কিসের মাছ ধরাধরি। তো তার বাবা এরকম বকা দেয়। তো জাহিদ কোনো কথা বলে না, চুপি চুপি সে তার ওই বড়শি তার জিনিসপত্র নিয়ে চুপচাপ চলে আসে। এবং আসলে মিন্টুই বলছিল তাকে এগুলো করতে, তার কাজিন। তো সে এগুলো সব নিয়ে তার কাজিনকে নিয়ে সরাসরি চলে আসে কাচারি ঘরে। তো এসে তারা মানে জাহিদেরও ভালো লাগতেছে আর কি, অনেকদিন পর কাজিনের সাথে খুব ভালো বন্ধুত্ব তারা সেও যখন তার কাজিনদের বাসায় যায় বেশ মজা করে। যাই হোক, বসলো তারা, অনেক গল্প গুজব করলো নিজেদের মতো, এই যে আড্ডাবাজি, বিড়ি ফুকাফুকি এগুলো করলো। করে তখন রাত হয়েছে, গভীর রাত, গরমের দিন, অনেক গরম, মানে একদম প্রচন্ড গরম লাগতেছে। তো তখন মিন্টু বলতেছে যে চল আমরা যাই, খালপাড়ে যাই মাছ ধরতে। তো জাহিদ বললো আচ্ছা চল, কি আর করার। তো দুইজনে যাচ্ছে, বাসার মূল ভিটার থেকে নেমে গেছে, দেখতেছে ঝিঝি পোকার শব্দটা মনে বেড়ে গেছে। গরমে ঝিঝি পোকার শব্দ আরো বেড়ে যায়, দেখতে বেড়ে গেছে কেমন জানি, খুব মনে হচ্ছে। এবং একবার মনে হচ্ছে একটু জোরে হচ্ছে, একবার স্লো হয়ে যাচ্ছে। তো তখন মিন্টু বলে যে তোদের এই জায়গার এই পরিবেশটা আমার হেভি লাগে রে। তো জাহিদ তখন বলে যে আমার নিজেরও অনেক ভালো লাগে, এর লেগে আমি চান্স পেলে গ্রামে চলে আসি, আমি থাকি না, আমি শহরে বেশি থাকি না, চান্স পাইলে পড়ি, 2 দিনের ছুটি পাইলে পড়ি। তো তখন মিন্টু বলতেছে আচ্ছা চল তাহলে এখন তাড়াতাড়ি যাই আমরা। তো দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবং সেই যে তাদের ওখানে যে ফসলের মাঠের মাঝখান দিয়ে আইল ধরে যাচ্ছে, তারা যাচ্ছে এবং সামনে দেখা যাচ্ছে ওই পথটা, পায়ে চলা পথটা, ওই পাশে খাল, এবং ওই বুঝতে পারছে খালের ওই খালে আজকে কোনো নৌকা টোকা নাই। হ্যাঁ, মানে কেমন জানি নিশুতি হয়ে আছে, কোনো নৌকা নাই, রাতের বেলা কেমন একটা পরিবেশ। আর গরম, প্রচন্ড গরম, গরমে মাঝে মাঝে বাতাস বইতেছে, বাতাসটা বেশ লাগতেছে। তো দুজনে হাঁটতে হাঁটতে একসময় ওই পায়ে চলা পথের কাছে চলে আসলো। পায়ে চলা পথ পার হয়ে তারা ওই পাশে নামলো, নেমে হেঁটে ঢাল বেয়ে খালের একেবারে কাছে চলে গেল, এবং একটা জায়গায় বুঝলো যে এই জায়গায় তারা বসবে। হারিকেন জ্বলতেছিল, হারিকেনটা আরো বাড়াই দিল, বাড়াই দিয়ে এক সাইডে রাখলো, রেখে তারা মোটামুটি ওই মাছ ধরার জন্য ছিপ ফেললো খালের মধ্যে। আর গল্প করতেছে দুজন, মাঝে মাঝে মিন্টু গান গাইতেছে, এরকম অবস্থা। তো এক সময় তাদের ওই ছিপে টান পড়লো, মাছ পেলো, এরকম বড় একটা মাছ। তো মাছ তুলে ফেললো, তুলে ফেলার পর আবার ফেললো, এরকম কয়েকবার বড়শি ফেলে তারা কয়েকটা মাছ পেয়েছে, মোটামুটি নড়াচড়া করতেছে। তেমন উল্লেখযোগ্য না, ক্যাটফিশ, এগুলো প্রায় 1 ফিট বা তার থেকে একটু ছোট, এরকম সাইজের কয়েকটা। তো মোটামুটি তাদের 5-7টা মাছ হয়েছে। ওই তাদের যে বালতি নিয়ে গেছিল, বালতির মধ্যে এরকম নড়াচড়া করতেছে। তো তারা চিন্তা করলো যে বালতিতে একটু পানি দিয়ে, এগুলো তো জিয়ায় রাখতে হবে, রাতে তার কিছু করা যাবে না, বালতিতে একটু পানি দিয়ে উঠে যাই। অনেক গরম লাগতেছে, অনেক গরম লাগতেছে, মানে এত বেশি হিউমিড বাতাসে। তো কিছু করার নাই। তো জাহিদ গেল, জাহিদ যে ওই খাল থেকে পানি উঠাইলো, এরকম দিয়ে পানি উঠে ঘটির মতো নিয়ে গেছিল, ওটিতে পানি উঠায় বালতিটা মোটামুটি একটু ভরলো যাতে মাছগুলা জিয়ায় রাখতে পারে। তারপর উঠে বললো চল হাঁটা দিই। তো দুইজনে হেঁটে হেঁটে আসতেছে, ইসের হাতে বালতি, মিন্টুর হাতে বালতি, জাহিদের হাতে জিনিসপত্র। তো তারা যখন ক্ষেত দিয়ে আসতেছে, জাহিদের কাছে মনে হচ্ছিল যে তাদেরকে কিছু একটা ফলো করতেছে ওইখান দিয়ে। তো জাহিদ মনে করলো শিয়াল টিয়াল নাকি বাগডাস বা মেছো বাঘ। কিন্তু এগুলো তো মানুষের সামনে এইভাবে করে আসার কথা না। ওইটাই চিন্তা করছে, মানুষের সামনে এইভাবে আসার কথা না। মাছের গন্ধ যদিও পায়, হয়তো বালতি থেকে মাছের গন্ধ আসতেছে, কিন্তু এইভাবে তো আসার কথা না। জাহিদ দেখতেছে যে ওই যে পাশে যে ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে দিয়ে কিছু একটা আসতেছে, চলাফেরা করতেছে তাদেরকে ঠিক ফলো করে করে। তো সে তার হাতের যে বড়শি টর্শিগুলো আরেক হাতে নিয়ে কোচটা এক হাতে বাগায় ধরলো। সে চিন্তা করলো সামনে কিছু আসলে সে কোচ দিয়ে মারবে এটারে। তো এই চিন্তা করে সে আবার মিন্টুকেও বললো যে এই সাবধান, কি যেন একটা আসে আমাদের সাথে। তো মিন্টু এদিক ওদিক তাকাচ্ছে, মিন্টুরও বেশ সাহস, সে এগুলা কেয়ার করে না। তো এইভাবে তারা কিছুক্ষণ দেখতে দেখতে এক সময় চলে আসলো তাদের বাড়ির ভিটায়, উঠলো উপরে, উঁচু তো, উঠে গেল ভিটার মধ্যে উঠে যাই চিন্তা করলো যে এগুলো আর আসার প্রশ্ন আসে না, এগুলো আসবেও না। তো যে ওই জিনিসপত্র রাখলো তাদের কাচারি ঘরে বারান্দার কর্নারে, সবকিছু রেখে বালতিটা রাখলো সামনে, বালতিটা মানে ঘরের দরজার পাশেই রাখলো। ওইখানে ওই যে পানিতে ছপছপ করতেছে মাছগুলো তখনও। তো জাহিদ ঘরে ঢুকে গেল, ঘরে ঢুকে সুইচ দিয়ে টিপে দেখলো যে ঘরে কোনো ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি এমনি থাকতো না, খুব কম সময় ইলেকট্রিসিটি থাকতো। তো সে বললো মিন্টুরে যে এই কারেন্ট কিন্তু নাই, এমনি তো গরম, প্রচন্ড গরম, মানে গরমে টেকা যাচ্ছে না, আর আবহাওয়া মনে আরো থম মেরে গেছে। তো যাই হোক, দুইজনই মানে গরমে একদম অস্থির হয়ে এসে বসলো বারান্দার মধ্যে, বসে বলতেছে এই একটা জিনিস খুব অপছন্দ গরমের সময় রে, কারেন্ট থাকে না, কি যে একটা অবস্থা। তো দুইজন গল্প করতেছে, গল্প করতে করতে এক পর্যায়ে তখন জাহিদ বলতেছে ঘুমায় যাবো, ঘুম আসতেছে। তো মিন্টু বলতেছে যে আমার অনেক গরম লাগতেছে রে, আমি বাইরে শুই। বাইরে তুই কই শুবি বেটা, কি কষ্টি? কাহা এইরকম এখন ঘরে যাইতে পারবো না, যে গরম, এর মধ্যে তুই করছিস কারেন্ট নাই, কিছু না, আমি ইসে যাই শুই। যে সামনে দেখাচ্ছে যে তার দাদার যে ঘরটা ছিল, ঘরের সামনে একটা এরকম কাঠের চেয়ারের মতো বানানো ছিল, বেঞ্চের মতো, বেশ বড়, হাতলালা। বলতে আমি ওইখানে যে শুয়ে থাকি।
তো জাহিদ বলে "এই কি কস বেটা, ওই জায়গায় যাইস না, ওই জায়গায় আমার চাচা বন্ধু ভয় পায় বেটা, দাদার এনে জিন আছে। কারে দূর, কিচ্ছু হইব না, যা কিচ্ছু হইব না, আমি ওখানে যে শুইতেছি কোনো অসুবিধা নেই" বলে আর কথা শুনে না মিন্টু হেঁটে যে ওই চেয়ারের মধ্যে দেখা যায় বেঞ্চের উপর শুয়ে পড়ছে। সে বলে "তুই পারলে আমার একটা বালিশ এনে দে"। তো জাহিদ আর কোনো কিছু কথা বললো না, সে গিয়ে ঘর থেকে একটা বালিশ এনে দিল। মিন্টু সুন্দর মাথার নিচে বালি দিয়ে শুয়ে পড়লো ওইখানে। গেঞ্জি শার্ট খুলে ফেলছে, গেঞ্জি পরা, সে শুয়ে আছে ওখানে। জাহিদের কাছে মনে হলো যে মিন্টু শুয়েই ঘুমায় গেছে, সে যে ক্লান্ত ছিল। তার কিছু করার নাই, জাহিদ আসলো, এসে সে ঘরের মধ্যে ঢুকলো। এসে ঘর তো অন্ধকার, ইলেকট্রিসিটি নাই। সে তার জিনিসপত্র রেখে সেও শার্ট খুলে যে সে ওই বিছানার পাশে বসে চিন্তা করতেছে এইখানে আসলে আসাটা ঠিক হয়নি, আর ওই মিন্টুরও ওখানে যাইতে যে শুতে দেওয়াটা ঠিক হয়নি। চিন্তা করে সে যে ওখানে বিছানায় শুয়ে তার আর ঘুম আসতেছে না। আসলেই অনেক গরম, মানে ঘরটাতে একদম বদ্ধ হয়ে আছে, মনে হচ্ছে গরম। এবং সারাদিন ওই যে রোদের আলো পড়ে ওই জায়গায় মানে কংক্রিট খাইছে আর কি, সিমেন্ট হিট খাইছে আর কি, সেটা ছাড়তেছে রাত্রেবেলা, টিনের চাল। তো শুয়ে ঘুম আসতেছে না, খুব ছটফট করতেছে সে। একবার তার চোখটা একটু লেগে আসলো, কেমন জানি তন্দ্রার মতো, মানে একে ঘাম আবার তন্দ্রার মতো। তো জাহিদ ঘুমে তলায় যাচ্ছিল, কিন্তু এই সময় হঠাৎ করে কেমন একটা শব্দ শুনে তার মানে ঘুমটা কেটে গেল, মানে ঘুম যে আসছিল চলে গেল। শব্দটা হয়েছে, মনে হয়েছে ওই যে দাদার যে ঘরটা ছিল ওটা কিন্তু টিনের ঘর ছিল। মনে হলো ওই টিনের ওখান থেকে ফড়ফড় করে মানে টাচ করে কিছু মানে টেনে নিয়ে গেছে ছেঁচড়ায় কেউ। তো এই ছেঁচড়ায় নিয়ে গেছে, এই যে একটা শব্দ হয় যে টিনের সাথে ছেঁচড়াইলে কিছুর, ওরকম একটা শব্দ। সে চিন্তা করলো কিরে, এই মাছগুলো নিয়ে গেল নাকি আবার কিছু এসে। সে লাফ দিয়ে বিছনার থেকে উঠছে। তো চিন্তা করলো যে কি ব্যাপার, এখানে মাছ রাখছিলাম, মাছ নিছে নাকি। তো সে দৌড় দিয়ে তার যে খাট ওখান থেকে দৌড় দিয়ে সামনে আসছে, দেখে না বালতি জায়গা মতোই আছে। কিন্তু এরপরে যে সিনটা সে দেখলো, এটা দেখে তার সারা শরীর জমে হিম হয়ে গেল। সে দেখলো মিন্টু বাতাসে ভাসতেছে। ওই যে সে যে বেঞ্চিতে ছিল, বেঞ্চি থেকে প্রায় 3 ফিট উপরে, মানে টোটাল মাটি থেকে প্রায় 7-8 ফিট উপরে সে ভাসতেছে। তো জাহিদ কিন্তু দাঁড়ায় আছে মানে ছায়ার মধ্যে, মানে অন্ধকারে তার ঘরে, এবং তার দরজা খোলা, জানালাও খোলা, গরমের কারণে সবই খোলা রাখছে। এখান থেকে বাইরের উঠোন দেখা যাচ্ছে, হালকা চাঁদের আলো আসতেছে, মানে সেই চাঁদের আলো হচ্ছে মেঘে ঢাকা চাঁদ, সেটার আলো হালকা উঠানে পড়ছে। এর মধ্যে সে দেখতেছে ওই বেঞ্চের উপরে ভেসে আছে ওখানে মিন্টু ঘুমের মানে ঘুমানোই এবং ভেসে আছে। তারপর সে দেখলো আস্তে আস্তে মিন্টু ওই বাতাসে ভেসে ভেসে এদিকে আসতেছে, তার এদিকে, মানে তার যে ঘরের দিকে। জাহিদের তো সারা শরীরে রোম একদম দাঁড়ায় গেছে, সে ভয়ে থরথর করে কাঁপতেছে, কোনো সাউন্ড করতে পারতেছে না, দোয়া যে পড়বে সেরকমও সে করতে পারতেছে না। এরপর দেখলো ওই ঘরের একদম সামনে চলে আসলো, যে এখানে নাকি তাদের কাচারি ঘরে ওঠার সিঁড়িটা, ওইটার কাছে চলে এসে তখনও ভাসতেছে। জিনিসটা একদম বিশ্বাস করতে পারতেছে না জাহিদের কাছে, মানে অকল্পনীয় একটা সিন মনে হচ্ছে। তারপর সে হঠাৎ করে দেখলো আস্তে আস্তে করে, মানে খুব জোরে না, আস্তে আস্তে করে মনে হলো যে কেউ যদি কাউকে নামায় রাখে আলতো করে, ঠিক সেইভাবে নামায় রেখে মিন্টু মাটিতে শুয়ে পড়লো, মানে মাটিতে নামায় দিল মিন্টুকে কেউ। আর কিছু নাই, মিন্টু ওখানে শুয়ে ঘুমাচ্ছে মাটিতে। তো জাহিদ ভয়ে ওই জায়গার থেকে নড়তেছেও না। একটু পরে সে একটা শব্দ পেল, মনে হলো যে মানে পট করে ডানা ছাপটায় যেরকম শব্দ। তো জাহিদের মানে সারা শরীর কেঁপে উঠলো, যে ব্যাপারটা কি। দেখলো যে ওই যে দাদার ঘরের চালের উপর একটা বড় সাদা পেঁচা নামছে, বেশ বড় সাদা পেঁচা নেমে তার ঘরের দিকে তাকায় আছে। এবং তারপর একটা ডাক দিল, ওই যে মানে পেঁচার যে একটা ডাক আছে রাতের বেলা, সেরকম করে ডাকলো, ডানা ঢাপলাইলো কয়েকবার, এবং মানে মনে হচ্ছে যে কিছু বলতে চায় জাহিদকে। তো জাহিদ কোনো কথা না বলে চুপচাপ দাঁড়ায় আছে। তখনও সে আস্তে আস্তে দোয়া পড়া শুরু করলো, যতটুকু যা পারে, মানে যতটুকু দোয়া দুরুদ যা পারে পড়তেছে। একটু পরে দেখলো পেঁচাটা উড়ে চলে গেল ওইখান থেকে। তো জাহিদ চিন্তা করলো যে না, মিন্টুকে ওখানে ফেলে রাখা ঠিক হচ্ছে না, আমার সাহস যাই হোক আমার মিন্টুকে আনতে হবে। তো সে তখন ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামলো, নেমে মিন্টুকে যে সে ফার্স্টে ডাক দিল, মিন্টু। দেখলো মিন্টু অতল গভীর ঘুমে সে। তো কয়েকবার ডাকার পর মিন্টু উঠছে, কি। তো মিন্টু উঠে বলে আমি এখানে কেন, ওইটাই বলছে আমি এখানে কেন। তো তুই এখানে কেন, তুই আগে রুমে আয়। তো মিন্টুকে আগে ধরে সে মানে উঠতে সাহায্য করলো। মিন্টু বললো কেমন জানি ঘোর লাগা চোখ, উঠে আসলো রুমে কোনো মতো উঠে এসে মিন্টু বলে আমি এখানে কেন, তুই শো বিছনায় শো। তো মিন্টু শুয়ে পড়লো, শুয়ে এসে আবার ঘুমায় গেল, মিন্টুর আর কোনো খেয়াল নাই। তো জাহিদ অনেকক্ষণ বসে থাকলো বিছানার পাশে। সে চিন্তা করলো যে মানে ব্যাপারটা কেমন হইলো, কি হয়েছে,
কি নিয়ে আসলো তাকে এখানে। তো সে আর ঘুমাইতে পারলো না এবং সে ওই দরজাটাও লাগাইতে পারলো না ভয়, এবং মাছটাও ভয়ে ভিতরে আনলো না, কারণ তার ভিতরে তখন ভয় দেখা দিছে, অন্য কিছুর ভয়। তো মানে খারাপ কিছু যদি থাকে ওইখানে, ওই মাছটা যদি এখানে নিয়ে আসে, অন্য মানে কিছু তো একটা হইতে পারে, এরকম একটা ভয় তার দেখা যাচ্ছে, কারণ সে ক্ষেতের মধ্যে দেখছিল কিছু একটা ফলো করে ওইখান থেকে চলাফেরা করছে। তো সে ওই জন্য ভয়ে আর ওই মাছটারও ভিতরে আনে নাই, দরজাটাও আবার লাগাইতে সাহস পাইতেছে না, চুপচাপ বসে আছে। তো এরকম এক সময় ঠায় বসে থাকতে থাকতে সে ঘুমায় গেছিল ওখানে ওই বিছানার পাশেই। কোন সময় ঘুমায় পড়ে গেছে তার খেয়াল নাই। তো ফজরের আজানের শব্দে ঘুম ভাঙছে, জাহিদের ঘুম ভাঙছে। সে উঠে দেখে মিন্টু তখনও বেঘরে ঘুমাচ্ছে, আজান বেশ জোরে জোরে পড়তেছে, মানে খুব ভালো লাগতেছে জাহিদের কাছে আজানের শব্দটা। একটু পরেই তার বাবার হাঁক শুনলো, তাকে ডাকতেছে, এই জাহিদ, এই তুই ঠিক আছিস বলে আসলো, এসে একদম ঘরের সামনে আসছে। তখন জাহিদ বেরিয়েছে, বেরে বলে যে হ্যাঁ আব্বা ঠিক আছি। বলে কি ব্যাপার, গেছিলি মাছ ধরতে, কখন আসছিস? তো বললো যে এরকম এরকম রাত্রে আসছি এই সেই। তো তার আব্বা বললো সব ঠিক আছে, বলে যে আছে। তো তখন সে বললো আব্বা শুনেন, বলে কি, বলে কাছে যেয়ে তখন সে বললো যে এরকম হচ্ছে, যে মিন্টু এরকম হচ্ছে। তাহলে তোদের না করছি আমি এখানে শুইতে, থাকতে না করছি, ওখানে কে যেতে বলছে ওখানে শুইতে। যাই হোক, মানে তার বাবা ওখানে বলে, তার বাবা ওখানে দাঁড়ায় একটু দোয়া দরুদ পড়ে তার বাবা বলে আমি নামাজ পড়তে যাচ্ছি, তুই অজু করে নামাজটা এখানে পড়ে নে, ওরে উঠেও নামাজ পড়ে, একসাথে পড় দুজন। আর কি বলবো, তোদেরকে মসজিদে নিয়ে যেতাম, এখন যে রাত্রেবেলা কি হয়েছে আর কি বলবো, বলে তার বাবা ওখান থেকে চলে যায়। তো জাহিদ আসলে ওই যে বাবা বলছে নামাজ পড়তে, সে এখন মিন্টুকে রেখে যেতে একটু খারাপ ফিল করতেছে, রেখে যে সে যাবে অজু করতে, কিন্তু কিছু করার নাই, সে মিন্টুকে রেখেই যায়, যে তাদের ওখানে কলপাড় আছে, কলপাড় থেকে অজু করে আসে। এসে সে দেখে মিন্টু তখনও ঘুমাচ্ছে। তো মিন্টুকে সে উঠায়, বলে যে ওট ওট। তো ওরা অনেকক্ষণ বলার পর দেখি মিন্টু উঠছে, বলছে সে চোখ মেলতে পারতেছে না, বলে যে ওট উঠে অজু করে আয়, নামাজ পড়ি একসাথে। তো মিন্টু নাকি মানে গড়িমসি করতে করতে পরে যায়, যে মিন্টু অজু করে আসে, আসার পরে দুইজনে নামাজ আদায় করে। তো নামাজ আদায় করার পর দেখা যায় একটু ভালো ফিল করতেছে, জাহিদ ভালো ফিল করতেছে, জাহিদের মনে যে ওই রাতের বেলার ভয় ছিল সেটা আর কিছু নাই। তো সে তখন মিন্টুরে বলে যে রাতের বেলা তোর সাথে কি ছিল জানিস? বলে কি? বলে এরকম এরকম ঘটনা। তো শোনার পর তো মিন্টু প্রচন্ড রকমের ভয় পায়। সে বলে যে আরে তুই আমারে জাগাইস না কেন, তুই তো মানে তখন ডাকা উচিত ছিল, তুই চলে আসিস না কেন উঠানের মধ্যে? আরে বেটা, তোরে যদি তখন আমি জাগাইতাম বা কিছু হইতো, একটা বিপদ হইতে পারতো। ওইটা তোরে কোনো কিছু ওখান থেকে নিয়ে আসছে, তুই হয়তো ওখানে গেছিলি নাপাক অবস্থায় ছিলি, ওই জায়গাটায় তোরা চায় নাই, তোরে হয়তো আস্তে করে উঠায় নাই, এখানে সবাই দিয়ে গেছে, তোর তো ফেলাও দেয় নাই। হ্যাঁ, তুই তো মানে কোনো সমস্যা তোর করে নাই, তোর সমস্যা মনে হয়েছে? তো তখন নাকি মিন্টু বলে যে না, আমার তো কোনো সমস্যা মনে হয়নি। বলে তোর যে হয় নাই এইটাই হলো গিয়ে ব্যাপার আর কি, তোরে কিছু করে নাই, তোরে যা এখানে রেখে গেছে। তো সুতরাং তুই মানে আল্লাহর কাছে শুকর কর যে তোর ঠিক আছে, তোর কোনো সমস্যা হয়নি। এই বলে আর বলে যে এরকম রাত্রেবেলা আসলে যাওয়া ঠিক না, তুই যে এখানে থাকতে চাইছিস, ওই বেঞ্চে যে শুতেছিস ওটাও ঠিক না, জায়গাটা ঠিক হয়নি, ঘরের মধ্যে থাকতে হয় রাত্রেবেলা, গভীর রাত্রে বাইরে থাকতে হয় না। আর এরকম তুই আসলে এরপর থেকে আর মাছ ধরতেও যাবো না আমি, কারণ আমার কাছে মনে হয়েছে কালকে মাছ ধরে আসার সময় কিছু আসতেছিল আমাদের সাথে সাথে। তো যাই হোক, তারা এই কথাবার্তা বলে, একটু পরে দেখে যে হ্যাঁ তাদের মাছগুলো আছে, ঠিকই আছে, মাছের কিছু হয় নাই। ওই মাছ পরে তারা বাসায় দিয়ে দেয়। আর এই হচ্ছে জাহিদের একটা এক্সপিরিয়েন্স, জাহিদ যেটা দেখছে তার নিজের চোখে, এবং এটা তার কাছে খুবই স্কেরি একটা জিনিস মনে হয়েছে, এবং মানে একেবারেই অলৌকিক একটা জিনিস, যেটা সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে নাই, যেটা সে চোখে দেখছে। এটা সে বলতেছে যে মানুষ ম্যাজিকে দেখে, যে ম্যাজিক যখন দেখায় যে কাউকে উঁচু করে ফেলছে, বাতাসে ভাসায় ফেলছে, আর এইটা সে চোখের সামনে দেখে খুবই অবাক হয়েছে। সে বলছে এইটা আমার জন্য একটা ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স, এরকম কিছু দেখা। যাই হোক, ওই জিনিসটাই সে দেখছে, এরপর আর জাহিদ কখন এরকম কিছু দেখে নাই। তো এই ছিল জাহিদ চৌধুরীর পাঠানো ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজ আমি নিজের সাথে ঘটা কিছু অমীমাংসিত ঘটনার কথা বলবো। এসব শুরু হয় যখন আমি একটু বুঝি, বয়স 7 থেকে 8 বছর হবে। আমরা আগে সবাই একসাথে থাকতাম, দাদু দাদি, আব্বু আম্মু, আমার চাচুরা ফুপি সবাই ছিল বাড়িতে। তখন আমি একমাত্র সন্তান, সবার খুব আদরের ছিলাম, দেখতেও সুন্দর ছিলাম। তো সবাই একবার হলেও কোলে নিতে চাইতো। আমার দাদু গ্রামের মোড়ল ছিলেন, এবং ওনার বড় ব্যবসা ও গ্রামের প্রায় সব জমি আমাদের ছিল। এজন্য অনেকেই আমাদের বাড়িতে সবসময় যাওয়া আসা ছিল। আমাদের বাড়িতে অনেক বড় বড় গাছ থাকায় দিনের বেলাতে অন্ধকার হয়ে থাকতো। তো একদিন আমি সন্ধ্যাবেলা দাদুর নিয়ে আসা আনারস খাচ্ছিলাম উঠোনে বসে ফুপির সাথে। আম্মু দাদি রান্না করছিলেন, দাদু গ্রামের কয়েকজনের সাথে কথা বলছিলেন।
আর আমি আমার ফুপির সাথে বসে খাচ্ছিলাম। এমন সময় ছোট ফুপি বলল ঘরে যাবে। ওই সময় আমার দিকে কারো নজর ছিল না। এমন সময় আমি দেখলাম আমাদের বাড়ির পিছনে যাওয়ার যে রাস্তাটা, সেখানে একটা আমার বয়সী বাচ্চা মেয়ে, অস্বাভাবিক ফর্সা আর এত সুন্দর, কি বলবো। আমি তো অবাক, কারণ এই সময় এত ছোট মেয়ে কোথা থেকে আসলো। মেয়েটার খোলা গা ছিল আর কোমরে একটা কালো সুতায় তাবিজ বাঁধা ছিল। তো এই বাচ্চাটা হাসছিল আর আমাকে ডাকছিল হাতের ইশারায়। আমার কি হলো জানি না, আমি খাওয়া ছেড়ে ওর কাছে যাচ্ছি। আমি যখন ওর কাছাকাছি গেলাম, তখন ও বাড়ির পিছনে হাঁটা ধরলো। তখন খুব অন্ধকার ছিল আর আমাদের বাড়ির পিছনে কোনো আলোর ব্যবস্থা ছিল না। আমি বাড়ির পিছন পর্যন্ত গিয়ে দেখি মেয়েটা কেমন করে যেন হাসছে আর আমাকে কাছে ডাকছে। সেখানে অনেক বড় একটা শিমুল গাছ ছিল। ওই সময় হঠাৎ আম্মু আমাকে কোলে তুলে নিল আর সাথে সাথেই কিছু না বলে বাড়িতে ঢুকে গেল। আমি দেখলাম মেয়েটা সেই শিমুল গাছে নিমেষেই উঠে আমার দিকে তাকিয়ে হাসছে আর আমি সেখানে যাওয়ার জন্য কান্না করছি। মজার ব্যাপার হলো, বাচ্চাটাকে শুধু আমি দেখছিলাম, আম্মু নাকি কিছুই দেখেনি। তারপর আর কিছু মনে নেই, তবে এরপর অনেক দিন জ্বর ছিল। পরে দাদি নাকি কারো থেকে দোয়া পড়ার সুতা এনে হাতে পরিয়ে দেয় আর আমি সুস্থ হই। অনেকদিন আর কিছু ছিল না, তবে মাঝে মাঝেই ওই শিমুল গাছে একটা সুন্দর সাদা পাখি দেখতাম, যা আমি অন্য কোথাও এই জীবনে আর দেখিনি। সবচেয়ে আশ্চর্য হলো, সেই পাখিটা আমি ছাড়া আর কেউ দেখতে পেত না। সবাইকে দেখাতে চাইলে ওরা আমাকে ওখান থেকে সাথে সাথে বাড়িতে নিয়ে আসতো। ঘটনা 2, তখন আমার বয়স 12 কি 13 হবে। আমাদের বাড়ির শেষ সীমানায় বিশাল একটা তেঁতুল গাছ ছিল। দিনের বেলাতেও কেউ যেত না। একদিন আমি দাদিকে বললাম তেঁতুল খাবো, তো দাদি একটা ছেলের থেকে কিছু তেঁতুল পেড়ে নেয়। আমিও ছিলাম সেখানে। আর সেই সময় সন্ধ্যা হবে হবে ভাব, হঠাৎ করে আমি পড়ে যাই আর পায়ে ব্যথা পাই। সেদিন রাতের স্বপ্নে দেখি তেঁতুল গাছটার নিচে বসে একজন পুরুষ ও মহিলা একটা বাচ্চাকে কোলা দিয়ে ঝাড়ছে। ধান যেমন করে পরিষ্কার করে ঠিক ওভাবেই, আর সাথে অনেকগুলো লাল গোলাপও ছিল। তবে আমি বাচ্চাটার মুখ দেখতে পারছিলাম না। আর যখন দেখলাম, তখন ভয়ে ঘুম থেকে উঠে যাই আর কাঁপতে থাকি, কারণ সেটা আমার মুখ ছিল। সারা রাত আর ঘুম হয়নি, আম্মুকেও ঘুমাতে দেয়নি। পরের দিন আমাদের বাড়ির একজন পরিচারিকা সকালে ওদিকে কোনো এক কাজে গিয়ে দেখে তেঁতুল গাছের নিচে অনেক গোলাপ ফুল পড়ে আছে। বাড়িতে এসে বলল, আমরা সবাই গিয়ে দেখে অনেক অবাক হই, কারণ তখন আমাদের বাড়িতে লাল গোলাপের গাছ ছিল না। পরে আমি বাড়ির সবাইকে আমার স্বপ্নের কথা বলি। দাদু একজন হুজুরকে এসব বললে তিনি বলেন ওখানে নাকি জিন থাকে, আর আমি যে পড়ে গিয়েছিলাম তারাই নাকি ফেলে দেয়। তারা চায় না আমরা কেউ ওখানে যাই, তবে তাদেরকেও বিরক্ত না করলে কোনো ক্ষতি করবে না কারোর। পরে আমাকে একটা তাবিজ দেয় গা বাঁধার জন্য। এরপর আর কোনো সমস্যা হয়নি। আমিও আর সেদিকে খুব একটা যাই না। তবে তেঁতুল গাছটা দেখলে কেমন যেন রহস্যময় লাগে আমার কাছে। কি অন্ধকার আর কালো হয়ে থাকে সবসময় জায়গাটা। আমরা যখন নতুন বাড়িতে আসি তখন আমার বয়স 17 বছর। নতুন বাড়ি আসার পরে হয় আমার আসল সমস্যার শুরু। প্রতিদিন কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটতেই থাকলো, আর তা শুধু আমার সাথেই। একদিন স্বপ্নে দেখলাম কেউ একজন আমাকে অনেক মূল্যবান ধনরত্ন দিচ্ছে, আর তার পাহারাদার একটা ছোট সাপ। আমি সেগুলো নিলাম না, দেখে সাপটা মিলিয়ে গেল। আর সেই সাপ আমি পরের দিন নিজ চোখে দেখি যেমনটা স্বপ্নে ছিল। কুচকুচে কালো, মাথাটা অনেক বড়, লেজ ছোট। এরকম মাঝে মাঝেই দেখা শুরু করলাম। বলতে গেলে প্রতিদিনই। একা ঘুমাতে পারতাম না, আম্মু সবসময় থাকতো সাথে। নিজের চাকরিটাও বাদ দিয়েছিল আম্মু আমার জন্য। স্বপ্নগুলো যখন দেখতাম আমার মনে হতো আমি জেগে আছি, তবে শুধু চোখ খুলতে পারতাম না। একদিন দেখলাম কেউ একজন বলছে, এটা তোর সম্পদ, তোকে নিতেই হবে, না নিলে তোর ক্ষতি করব। এখানে বলি, ততদিনে আমার চাচ্চুদের বিয়ে হয়েছে এবং আমরা সবাই শুধু বোন, কোনো ভাই নেই আমাদের। আব্বুদের 4 ভাইয়ের 5টা মেয়ে হলো, কিন্তু একটাও ছেলে নেই। ছেলে হলে কোনো কারণ ছাড়াই মারা যায়। একদিন স্বপ্নে দেখলাম কেউ বলছে আমি সেই সম্পদ না নিলে এ বাড়িতে কোনো ছেলে সন্তান হবে না, আর হলেও মারা যাবে। তবে সম্পদ যদি আমি নেই, আমার জীবন সে নিয়ে নেবে। এটা কোনো কথা? আমার বাপদাদার কি কিছু কম পড়েছে যে ধন সম্পদ নিয়ে জীবনটাই দেব? ততদিনে আমার অবস্থা ভালো না, অসুখ লেগেই থাকে। ডাক্তার বলে কিছু হয়নি, কিন্তু আমি মাথা নিয়ে বিছানা থেকে উঠতে পারি না। জ্বর লেগেই থাকে, হঠাৎ করে পড়ে যাই, হাত পা মচকে যায়। এগুলো যেন নিত্যদিনের হয়ে উঠল। আমার রুমের পিছনে বড় একটা বড়ই গাছ ছিল, কিন্তু সেই গাছের নিচে প্রতিদিন পরিষ্কার করা হতো। কোনো শুকনা পাতা ছিল না, কিন্তু তারপরেও প্রত্যেক রাতে মনে হতো কেউ হাঁটছে মানুষের মতো, আর আমার জানালার কাছে এসে থেমে যেত। উঠে দেখলে কেউ ছিল না, আর কোনো পাতাও ছিল না যে এত শব্দ হতে পারে। এরপর একদিন মেঝেতে শুয়ে আছি, এমন সময় মনে হলো কেউ মাথায় ফু দিচ্ছে, কিন্তু কেউ ছিল না। একদিন ঘুমের মাঝে দেখি একটা সোনার হাড়ি আমার পাশে, কি আলো! কিন্তু যখন দেখতে গেলাম অনেক অন্ধকার ছিল ভেতরটা।
ঘুম থেকে উঠে দেখি মেঝেতে কেউ পুরাতন কিছু রাখলে যেমন আশেপাশে ধুলো জমে ওরকম হয়ে আছে। কিন্তু অত রাতে সবাই ঘুমাচ্ছিল, আম্মু তো আমার পাশেই। এর মাঝে কিন্তু অনেক হুজুর দেখানো হয়েছে, আর তারা বলতো খারাপ জিনের কাজ, আর তারা কাছে আসতে পারছে না কারণ আম্মু বাড়িতে সবসময় কোরআন শরীফ পড়তো, না হলে নাকি আমাকে মেরে ফেলতো। এরকম অনেক ঘটনা ঘটতেই লাগলো। ঘটনা 4। একদিন বাড়ির পেছনে 2টা অনেক বড় রূপার টাকার মতো কিছু পেলাম। কেউ নাকি ওরকম কিছু দেখেনি কখনো। দাদু হুজুরকে দেখালে বলল এগুলো যেন যেখানে পাইছে ফেলে দেয়। এরপর আমি খুব অসুস্থ হয়ে গেলাম, প্রায় মরার মতো। আত্মীয়রা পর্যন্ত দেখতে আসলো, ডাক্তার কিছু সুরাহা করতে পারলো না। এরপর দাদু একজন বড় হুজুর ডাকলেন। উনি বললেন খারাপ জিন পেছনে আছে, আর সেটা আমার জন্মের পর থেকেই। এতদিন তাদের দেওয়া কিছুই ছুঁইনি, তাই ক্ষতি করতে পারেনি, কারণ আমার লোভ ছিল না। কিন্তু এখন ওই টাকা হাতে নিয়েছি, তাই ওরা আমাকে মেরে ফেলবে। আর আমার নিজেও সবসময় মনে হতো আমি আর বাঁচব না, তাড়াতাড়ি মারা যাব। পরে সেই হুজুর বাড়ি বন্ধ করলেন, আমার শরীর বন্ধ করে দিলেন, আর তাবিজ দিলেন। এখন ভালো আছি, আর কিছু নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তাবিজ যদি খুলে রাখি সেটা আর খুঁজে পাই না অনেক দিন, আবার হঠাৎ করে খুঁজে পাই। এরকম আরো অনেক কিছুর সাক্ষী আমি নিজেই। সব তো আর বলা সম্ভব না একেবারেই, অন্য একদিন বাকিগুলো বলবো ইনশাল্লাহ। তবে আমার সাথে ঘটা এসবের কোনো ব্যাখ্যা আমি পাইনি। এর মাঝে আমার ছোট চাচ্চুর একটা ছেলে হয়েছে। এখন আমরা 5 বোন 1 ভাই। আল্লাহ যেন আর এসবের সম্মুখীন না করেন। এরপর আরেকটি গল্পে চলে যাচ্ছি। আচ্ছা, মৃত ব্যক্তিরা কি ফিরে আসতে পারে? শুনেছি ভালোবাসার বন্ধন হয় জন্ম জন্মান্তরের, কিন্তু জন্ম এবং জন্মান্তরের মধ্যবর্তী সময়ের তথা মৃত্যুর পরেও কি মৃত ব্যক্তির তরফ থেকে এই বন্ধনটা এতটাই দৃঢ় হয় যতটা হলে সে মৃত্যুর পরও ফিরে আসতে চায়? আমি শুভ্র, কুমিয়া শহরের এক এলাকায় স্থায়ী বাসিন্দা। একটা পুত্র সন্তান আর বড়সড় একটা অ্যাপার্টমেন্টে আমার দুনিয়া। আমার পরিবার আর কেউ নেই, নেই স্ত্রীও। কাজ করছি একটা বিদেশি কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে। যেহেতু আমার মূল কাজটা রিমোট, তাই আমি ময়মনসিংহেই থাকি। নিজের অবসরে ঘুরে বেড়াই চিরচেনা ব্রহ্মপুত্র, জয়নুল, বিপিন কিংবা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোনায় কোনায়। ময়মনসিংহের বাইরেও আমার যাতায়াত আছে, বিশেষত রাজশাহী শহরে। রাজশাহী আমার জন্মস্থান হলেও ছোট থেকে দেশের নানা প্রান্ত ঘুরে ফিরে সেসব দিয়ে শৈশবের বেশিরভাগ সময় কেটেছে কুমিল্লা। আর শৈশবের খুঁটি কুমিল্লা গেঁথে যাওয়ায় এ শহরকে বিদায় জানিয়ে জন্মস্থানেও আমার থাকা সম্ভব নয়। 2012 সালের কোনো এক শুক্রবারের মেঘলা বিকেলে পদ্মপাড়ে আমাদের দেখা হয়েছিল। তার পরনে হালকা নীল আকাশের শাড়িটা তাকে মেঘের সঙ্গে মিশিয়ে দিচ্ছিল। নিজের অজান্তেই তার মোহে ডুবে গেছিলাম আমি। হাতে পেয়ারা মাখা নিয়ে বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতে নৌকার দিকে যেতে দেখে আমি উঠে পড়েছিলাম একই নৌকায়। বিপরীত মুখে বসে আড়ালে আবডালে তাকেই দেখে যাচ্ছিলাম, ঘোর কাটে প্রকাণ্ড এক ঝাঁকিতে। 2 নৌকায় একসঙ্গে লেগে বেশ একটা হট্টগোল লেগে গেছিল। ভাগ্যদেবতার সহায় থাকায় প্রকাণ্ড সেই ঝাঁকিতে কেউ নদীতে না পড়েও ওপাশের মানুষজন তথা সেও এসে পড়েছিল এপাশে আমার মুখোমুখি। আমাদের প্রথম চোখাচোখি। দিন কেটে সপ্তাহ, ভুলে গেলাম তাকে। আর এক ছুটিতে রাজশাহী যাওয়ার পর ঘটনাক্রমে আবার তার সঙ্গে দেখা, সেই পদ্মপাড়েই। আমাকে দেখে ডাক দিয়ে নৌকায় ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের কথা বলেই হাসিতে লুটিয়ে পড়ল। একটা মেয়ে অজানা অচেনা একটা ছেলের সঙ্গে এত দ্রুত মিশে যেতে পারে আমার ধারণা ছিল না। জানলাম যার মোহতে আমি ডুবে গেছিলাম তার নামও মোহই। মোহ আর তার বান্ধবীর অনেকগুলো ছবি তুলে দিতে হলো। বিনিময়ে আমাকে পেয়ারা মাখা খাওয়ালো তারা। গল্পের শুরু এখানেই। আমাদের বিয়ে হয়েছিল বছরের মাঝামাঝি। 21 বছর বয়সেই আমাকে পরিবার হুট করেই বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এর পেছনে অবশ্য কাহিনী আছে। সমবয়সী কাজিনের বকে যাওয়া পরিবার জিজ্ঞেস করলো পছন্দের কেউ আছে নাকি। জানালাম মোহর কথা। আমার এক বান্ধবী আছে, আমি তাকে পছন্দ করি। তোমরা চাইলে তার পরিবারে কথা বলতে পারো। ছবি দেখে তাদের পছন্দ হলো মোহকে। মোহর পরিবার নানা নাটকীয়তার পর রাজি হয়ে গেল। ব্যাস, বিয়ের পরের বছরে আমাদের ঘর আলো করে এলো পুত্র সন্তান আদর। আদর করে দেয়া নাম আদর। আদর আমাদের দুজনের চোখের তারা। তারা সামনে না থাকলে কেবল চোখে সর্ষে ফুলে দেখতাম আমরা। আদর বড় হতে থাকে, হাঁটি হাঁটি পা পা করে 3 বছরে পদার্পণ করে সে। সেবার আদরের নানা বাড়ি গেলাম আমরা, বগুড়া। ছবির মতো সুন্দর জায়গা, কিন্তু এই ছবির মতো সুন্দর জায়গাটা দুদিনে আমার দুঃস্বপ্নের নরক হয়ে গেল। আমি কল্পনা করতে পারিনি আকস্মিকভাবে সেখানে যাওয়ার 2 দিন পর বিষধর সাপের কামড়ে না ফেরার দেশে পাড়ি জমায় আমার মোহ। না ফেরার দেশে পাড়ি জমানো কথাটা আদৌ কতটুকু যায় এই লাইনে আমার ধারণা নেই। মোহ তো ফিরেছিল। মোহ চলে যাওয়ার পর থেকে আকাশ ভেঙে অনবরত শুধু বজ্রপাতি পড়তে থাকে আমার মাথায়। মা ছাড়া একা একটা 3 বছরের বাচ্চা নিয়ে কিভাবে কি করব, কিভাবে ওকে বড় করব বুঝতে পারছিলাম না। তার উপর আদরের নিঃসন্তান বড় খালা
আদরকে নিজের কাছে রাখতে নানা উপায়ে চেষ্টা চালাতে থাকে। আদরকে নিতে আদরের নানা বাড়ির রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আমার উপর চাপ সৃষ্টি করা শুরু হলো। সে এক ভিন্ন কাহিনী, অন্যদিন বলবো। সবকিছু যখন নিজের মতো একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম, অমনি একদিন ঘটল এক আশ্চর্য ঘটনা। 2020 সালের এক শনিবার সকালে আদর ঘুম থেকে উঠে বলে, বাবা, কাল রাতে মা এসেছিল। মায়ের সঙ্গে অনেক অনেক কথা হলো। আমি প্রথমে বুঝিনি কি হচ্ছে। আদর বানিয়ে বলছে নাকি স্বপ্ন দেখেছে। বানিয়ে বলার মতো ছেলে আদর না। 6 বছর বয়সে আদরের পরিপক্কতা যথেষ্ট ভালো। হয়তো বিধাতা তার উপর সুদৃষ্টি দিয়ে এভাবেই আমার কষ্ট লাঘবের সুপথ বের করেছিল। আমি আদরের কথা শুরুতে পাত্তা দিলাম না, তবে একসময় দিতে বাধ্য হলাম। যখন সেই ঝড়ের বিদ্যুৎহীন রাতের গা ছমছমে পরিবেশে আমি 3 বছর পর আবার মোহের কণ্ঠ শুনতে পেলাম, পর্দার আড়ালে দেখতে পেলাম তার বহু বছরের অদেখা অস্পষ্ট অবয়ব। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, এই দুনিয়াকে বিশ্বাস করতে পারছিলাম না। ছেলেকে জড়িয়ে ধরে একটা কথাই ভাবছিলাম, কি হচ্ছে আমার সঙ্গে? খারাপ কিছু নয় তো? নাকি ভুল শুনছি, ভুল দেখছি? এটা কি আমার হ্যালুসিনেশন? সে রাতে একবারের জন্যই আমি স্বপ্নে ডুবে গেছিলাম। ভেবেছিলাম দিবা স্বপ্ন কিংবা জেগে থেকে দেখা স্বপ্ন। কিন্তু আমার ভাবনা ভুল ছিল। যখন প্রতিনিয়ত আমি আমার বাচ্চাটার থেকে তার মায়ের শোনানো গল্প কথা শুনতে শুরু করি, বন্ধ ঘরের নেভানো আলোতে যখন পিঠে কারো হাতের আলতো ছোঁয়া পেতে শুরু করি, যখন ঘরে সেই চিরচেনা মোহের প্রিয় বকুল ফুলের গন্ধ পেতে শুরু করি, আমি ভয় ভুলে সব রকম চেষ্টা করি মোহের সঙ্গে যোগাযোগ করার। মাঝে মাঝে ঘুমের ঘোরে তার কণ্ঠ শুনতে পেতাম আমি। শুনলেই গভীর ঘুম থেকে হঠাৎ জেগে উঠতাম। উঠে দেখতাম পাশে শোয়া শান্ত আদরকে। পেতাম সেই বকুল ফুলের চিরচেনা সুগন্ধ। চিৎকার করে ডাকতাম, মোহ, মোহ। কোনো সাড়া পেতাম না। তবে আদর বলতো তার সঙ্গে নাকি প্রায়ই তার মা কথা বলে। মধ্যরাতে জেগে উঠলে তাকে ঘুম পাড়িয়ে দেয়। খেলতে গেলে দূরে বা বহু মানুষের ভিড়ে দিনের বেলায়ও মাঝে মাঝে তাকে দেখতে পায়। সব মিলে আমার কেমন যেন সব দিশেহারা লাগছিল। মনে তীব্র দ্বিধা, সংকোচ এবং ভয় উকি দিচ্ছিল। আচ্ছা, ও কি সত্যিই মোহ নাকি অন্য কিছু? এর মাঝে আদর হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যেত। বন্ধ ফ্ল্যাটের এ ঘর ও ঘর তন্ন তন্ন করে খুঁজেও পেতাম না তাকে। আবার কিছুক্ষণ পর হঠাৎই অন্য ঘরে খাটের উপর ঘুমন্ত অবস্থায় পেয়ে যেতাম তাকে। দ্রুত যোগাযোগ করলাম কুমিল্লার বড় মসজিদের এক হুজুরের সঙ্গে। তিনি ভয় পেলেন সব শুনে। আমাকে সাবধান করলেন, আপনার বাচ্চাটার বিপদ হতে পারে, আপনার অতি দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। ঘরদোর বন্ধ করেন, টাকা দিতে হবে না, এখনই আমাকে সঙ্গে নিয়ে যান। আমি এমন কিছুর বিন্দুমাত্র সম্ভাবনা কখনোই রাখবো না যেখানে আমার অনুভবের এক চুল ক্ষতি হতে পারে। মোহর ফিরে আসা তো পুরোপুরি প্রাকৃতিক নিয়মের বিরোধী। সেখানে হুজুরকে সঙ্গে করে বাসায় নিয়ে এলাম। হুজুর তার নিজের মতো কি সব করে গেলেন। আমি আর কখনো মোহের কণ্ঠ শুনিনি, পর্দার আড়াল থেকে তার আবছা অবয়ব দেখিনি, মধ্যরাতে তার হাতের আলতো ছোঁয়ার শিহরিত হয়নি। তবে আদরের নতুন করে মা হারানোর কান্না দেখেছি, অথচ কিছু করতে পারিনি। সত্যি বলতে আমার কিছু করার নেই। প্রকৃতির নিয়মের বাইরে যাওয়া কিংবা সেটাকে প্রশ্রয় দেওয়ার সাধ্য প্রকৃতি আমাদের দেয়নি। তবে আমি এখনো মাঝে মাঝে একটা স্বপ্ন দেখি। পদ্মায় একটা বিশাল নৌকা, নৌকার এক পাশে আমি আর আমার আদর, অন্য পাশে মোহ। নৌকা চলছে উদ্দেশ্যহীনভাবে। মোহ এক দৃষ্টি আমার আর আমার আদরের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। এমন সময় আরেকটা খালি নৌকা এসে সেদিনের মতো আমাদের নৌকাটাকে ধাক্কা দেয়। এবার মোহ উত্তাল পদ্মায় পড়ে যায়। আমি চিৎকার করি। চিৎকার করতে করতে অশ্রু ভেজা নয়নে ঘুম থেকে জেগে উঠি। পায়ে গায়ে কাটা দেয়া সেই মিষ্টি বকুল ফুলের সুগন্ধ। কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। বাইরের আকাশে মেঘের মৃদু গর্জন, অবধারিতভাবেই সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টি। ঘরে বসে ম্যাকে পরদিনের অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার করছিলাম আমি। এর মাঝে একবার দরজায় কারো নক শুনতে পেলে চেক করতে যেয়ে দেখি কেউ নেই। ব্যাপারটা অদ্ভুত কিছু ফিল করিনি, যেন আমার মনের ভুলই ছিল। এরপর রাত প্রায় 11:30টার দিকে ক্ষুধার মৃদু যন্ত্রণা অনুভবের মাধ্যমে মনে পড়লো আজ আমি ডিনার স্কিপ করেছি। আমার ডিনার টাইম সন্ধ্যা 6টা। কিচেনে যেয়ে লাভ নেই, যেতে হবে দূরের ক্যান্টিনে। সাথে থাকা ছেঁচড়াগণ অনুমতি ছাড়া খাবার সাবার করে ফেলে বলে কিছু রেখে শান্তি পাই না। অগত্যা বাইরে থেকে কিছু খেয়ে সকলের জন্য একটা ব্রেড নিয়ে ফিরে আসছিলাম, আর বিপত্তি বাধে তখনই। ফেরার সময় লিফটে 7 প্রেস করার পর লিফট স্মুথলি 5ম ফ্লোর অব্দি ওঠে আপনা আপনি থেমে গেল। কোনো কি প্রেস করেও লাভ হচ্ছিল না। না পারছিলাম উপরে উঠতে, না ডোর ওপেন করে সিঁড়ি ইউজ করতে। কিছু সময় এভাবেই থেমে থাকার পর হুট করে অ্যালার্ম সাউন্ড করতে থাকে। লিফট ওভারলোড, আর মুহূর্তের মধ্যে কয়েকটা ঝাঁকি দিয়ে লিফট নিচের দিকে নামতে থাকে। নামতে নামতে একেবারে আন্ডারগ্রাউন্ডে প্রচণ্ড এক ঝাঁকির সাথে যে থামে। মুহূর্তটায় ভয়ের থেকে কৌতূহল বেশি ছিল।
হচ্ছেটা কি আমার সাথে? ভূতের দেখা পেতে চলেছি না তো? ভূতের দেখা পাইনি, তবে রাত মাঝারে আন্ডারগ্রাউন্ড ফ্লোরের অন্ধকারের আচ্ছন্ন পরিবেশে বেশ গা শিরশিরে ভয়ার্ত অনুভূতি হচ্ছিল আমার। দৌড়ে গ্রাউন্ড ফ্লোরে উঠে কিছুক্ষণ থেমে পড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠি। কিন্তু কিছু একটা আমার পিছনে ছিল। হয়তো আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু আমি স্পষ্ট অনুভব করতে পেরেছিলাম। পরবর্তী ঘটনা, আজ আমাদের যে সব ঘটনাগুলো লিখে পাঠিয়েছেন, তিনি অনেকগুলো ছোট ছোট ঘটনা এক করে পাঠিয়েছেন। জানিয়েছেন কিছু ঘটনা ওনার নিজের এবং বাকিগুলো ওনার বন্ধু বান্ধবদের থেকে শোনা। কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। জন্মসূত্রে আমার বাড়ি ময়মনসিংহ হলেও আমি খুব ছোটবেলা থেকে পরিবারের সাথে ঢাকায় থাকি। আমরা যে বাসাটায় থাকি সেটা 7 তলা বিশিষ্ট একটা বাড়ি। আমরা তখন থাকতাম 5 তলায়। আমাদের এই বাড়িটি ঘিরে অনেক কাহিনী আছে। যেহেতু ছোটবেলা থেকে এই বাসায় বড় হওয়া, তাই অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে বারবার। শুধু আমাদের সাথে নয়, বাসায় আরও যারা আছে বা থাকতো তাদের সাথেও এমন ঘটনা ঘটেছে বলে শোনা যায়। যেমন মাঝরাতে জোরে জোরে ছাদে কিসের যেন শব্দ হতো, যেন শরীরের সব শক্তি দিয়ে কেউ বাড়ি দিচ্ছে। এটা নিয়ে অনেক অভিযোগও গেছে বাড়িওয়ালার কাছে, কিন্তু তারা তেমন পাত্তা দেয়নি বিষয়টা। বাড়ির 4 তলায় থাকতো একটি পরিবার। তারা সবাই প্রায় বাইরে থাকতো কাজে। মহিলার একটি মেয়ে আর একটি ছেলে। মহিলা ছিলেন স্কুল শিক্ষিকা। তার মেয়ে আর সে বাসায় থাকতো। একদিন দুপুরে তার মেয়ে যখন ওয়াশরুম থেকে বের হয়, সে দেখতে পায় তার সামনের টেবিলে একটা ভয়ঙ্কর অবয়ব বসে আছে। এটা দেখে মেয়েটা জোরে চিৎকার করে আর তার মাকে ডাকে। অনেক ভয় পেয়ে যায়। ঘটনার পর তারা অবশ্য বাসাটা ছেড়ে দেয়। বাড়ির ছাদে মাঝরাতে শব্দ, রুমে নুপুর পরে হাঁটার আওয়াজ, আর অনেক অভিযোগ ভাড়াটিয়াদের। পরে বাড়ির মালিক হুজুর ডেকে বাড়ি বন্ধ করেছে শুনেছি। তবুও তেমন কোনো সমাধান হয়েছিল বলে আমার মনে হয় না। একদিন রাতে সবাই যে যার রুমে শুয়ে পড়েছে রাতের খাবার খেয়ে। আমার বাবা যেহেতু আমাদের সাথে থাকতেন না, তাই আমি আমার আম্মুর সাথেই ঘুমাতাম। আমার বয়স তখন অনেক কম, 9 কি 10 হবে। পাশের রুমে আমার ভাইয়া থাকতেন। আমার আম্মু আর আমি যখন শুয়ে পড়েছি, উল্লেখ্য আমি ছিলাম খুব ভীতু। ভূতের ভয় ছিল আমার খুব। মাঝরাত তখন কয়টা বাজে ঠিক মনে নেই। আমি ঘুমে বিভোর। আমার আম্মু তখন কোনো কথা নেই, বার্তা নেই। ঘুম থেকে সোজা উঠে বসে পড়ে। আমাদের গেটের চাবিটা নিয়ে সোজা গেট খুলতে যাচ্ছে। মানে যখন তালাটা খুলবে, তখন আম্মু হঠাৎ করে বলে উঠল, আমি এখানে কেন? কে আনলো আমাকে এখানে? আমার চাবি হাতে। আম্মু তখন ভয়ে দৌড়ে রুমে ঢুকে দরজা আটকায়। ভয়ে তার মুখে কথা নেই। আমাকে কে নিয়ে গেল? রাত দেখে কাউকে আর ডাকেনি। আম্মু আর আমি যে ভীতু, আমাকেও কিছু বলেনি। পরে অবশ্য বলেছে, আল্লাহর দয়ায় সেদিন আম্মু বেঁচে গেছে। যদি আম্মুকে বের করতে পারতো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। এমনই একদিন 4 তলায় ডাক্তার থাকতেন তার পরিবার নিয়ে। দুপুরে তার ওয়াইফ ছাদে গিয়েছিল কাপড় রোদে দিতে। সে যখন ছাদের দরজাটা খুলল, সে দেখল হুবহু তার মতো একটা কিছু তার সামনে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে সে দৌড়ে ঘরে আসে আর হাঁপাতে হাঁপাতে পড়ে যায়। পরে সেই সবার কাছে বলেছে তারা বাসা ছেড়ে দিয়েছে কিছুদিন পর। তার কিছুদিন পরে এমনই একদিন রাতে আমি আর আম্মু ঘুমোচ্ছি। আগেই বললাম আমি খুব ভীতু টাইপের। রাতে একটা কোনো শব্দ হলেও আমি চিৎকার দিয়ে উঠতাম। রাতে যখন ঘুমাচ্ছি, হঠাৎ কারো কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। এমনভাবে কাঁদছে যেন খুব কষ্ট দিয়ে। এখনো মনে হয় সে রাতের কথা। ভয়ে চমকে উঠি। কান্না করছে তো করছেই। আমি যে পাশে শুয়ে থাকা আমার মাকে ডাকবো, সে শক্তিও আমার নেই। খুব ভয়ঙ্কর সে আওয়াজ। পরে আম্মুকে ডাকলাম, আম্মু দেখো কে যেন কাঁদে। আম্মুকে কয়েকবার ডাকার পর আম্মু শুনল সে আওয়াজ। আম্মু ভয় পেয়েছে, কিন্তু আমাকে বুঝতে দেয়নি। আম্মু আমাকে বলছে, কই না তো, কোথায় কান্না করে? ও কিছু না, তুমি ঘুমাও। আমিও ভয়ে ঘুমিয়ে পড়ি। পরে অবশ্য আম্মুকে এখনো বললে আম্মু কেমন ভয় পায়। জানুয়ারি মাস শেষ, নতুন বছর এসেছে, তাও বেশ অনেক দিন হলো। তথাপি আমার মনে একটু আনন্দ নেই। মনে হচ্ছে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি, অথচ জীবনে তেমন কিছুই পাইনি যা আমি হারাবো। আমার মধ্যে একটা বিষয় আছে যেটা আমাকে সবসময় কষ্ট দেয়। সেটা হলো আমার কাটিয়ে আসা প্রতিটা দিন আর মাসের জন্য অদ্ভুত এক কারণে আমার কষ্ট লাগে। যেন অতীতের প্রতিটি দিন ছিল বহু পুরনো জরাজীর্ণ এক বটবৃক্ষ, যা ক্রমান্বয়ে আমার বুকের ওপর তার কাণ্ড শাখা বিস্তার করে আছে। একটু সময় পেরোলেই মনে হয় সেই অদৃশ্য বটবৃক্ষের কাণ্ড শাখার ভার আমার এই ছোট্ট জীবনের অসহনীয় হয়ে পড়েছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় ডিসেম্বরের শেষ দিনগুলোর কথা মনে পড়লে চোখের কোণে অজান্তে জল চলে আসে। মাঝে মাঝে নিজেকে মানসিক রোগী বলেও মনে হয়। আমার এই জীবন কিসের জন্য? আজও আমার মনের ভেতর এই কথাগুলো ভীষণভাবে পাক খাচ্ছে। তাই অনেকক্ষণ ধরে শুয়ে থাকার পরেও চোখে কোনো ঘুম নেই। আমার বিছানার উপর লাগানো ড্রিম লাইটের নীলাভ আলো গিয়ে পড়ছে সামনের দেয়ালে লাগানো বড় ঘড়িটার উপর। দেখা যাচ্ছে ঘড়ির মিনিট, সেকেন্ড আর ঘন্টার কাঁটা। দেখলাম রাত 12টা বেজে 23 মিনিট। অথচ আমার কাছে মনে হচ্ছে এই তো সবে বিছানায় এসে শুয়েছি।
মনের মধ্যে ছায়ার মতো কেবল চিন্তা ঘোরাফেরা করছে অনবরত। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ যেন নিস্তব্ধ দেয়াল ভেদ করে অদূরে মিশে যাচ্ছে। এই নিঃসঙ্গ জীবন যেন আমাকে অতিষ্ঠ করে তুলেছে দিনের পর দিন। এমন সময় হঠাৎ আমার মাথায় একটা কথা এলো, সেটা হলো আমি জন্মেছি সেই থেকে আমাদের গ্রামের বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হয়নি। ছোটবেলায় শুনেছি ওখানে আমার দাদা দাদি থাকে। শুধু যে তারা থাকে এটা বললে ভুল হবে, তাদের ছেলে মেয়েরাও সেখানে থাকে, মানে আমার চাচা আর ফুপুরা। আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি 14-15 বছর হবে সেই বাড়িতে তারা যাওয়া আসা বন্ধ করেছে কোনো কারণে। আমার বাবার কাছে শুনেছি গ্রামে আমাদের একটা জমিদার বাড়ি আছে, তবে অজানা কোনো এক কারণে তিনি এর বেশি কিছুই আমাকে বলতে চান না। এমনকি একদিন গ্রামের সেই বাড়িতে যাওয়ার আগ্রহ দেখালে আমাকে তারা স্পষ্টভাবে বলেছেন যেন সেই বাড়িতে যাওয়ার কথা কখনোই না বলি। আমি বাবা মায়ের একমাত্র বাধ্য সন্তান হিসেবে তাদের কথার বিরুদ্ধে কখনো কোনো কথা বলিনি, তাই গ্রামের বাড়িতে যাওয়া প্রসঙ্গটাও সেই কবে বাদ দিয়েছি। তবে বড় হওয়ার সাথে সাথে কিছু ইচ্ছে মনে জাগ্রত হয়, যা পূর্ণ করতে না পারলে মনে শান্তি লাগে না। আমি এটাই বুঝতে পারি না কেন তারা গ্রামের বাড়িতে আমাকে যেতে মানা করে, কেনই বা তারা নিজেরাও সেখানে যেতে চায় না। এর উত্তর আমার কাছে এখনো অজানা। তবে একদিন অনাকাঙ্ক্ষিতভাবে একটা কথা আমি শুনে ফেলেছিলাম। কথাটা আমার আম্মুর রুমের বাইরে থেকে শুনেছি। আসলে আমার তখন ফোনের চার্জ শেষ হওয়ায় চার্জার নিয়ে আমার আম্মুর রুমের দিকে যাচ্ছিলাম, কারণ আমার রুমেই ইলেকট্রিক সার্কিট বোর্ড তখন নষ্ট হয়ে গিয়েছিল। তখন শুনেছিলাম আম্মু কাউকে বলছে সেই অপয়া বাড়িতে আমি বা আমার পরিবারের কাউকেই কোনোদিনও নিয়ে যাব না। আমার কি মনে নেই কি হয়েছিল আমাদের সাথে? এরপরও আপনি বলছেন সেখানে ফিরে যাওয়ার জন্য। আপনার মাথায় কি দোষ পড়েছে? মনে হচ্ছিল আম্মু বেশ রেগে গেছে। আম্মু আরও বলছেন আমি কখনোই সেই অপয়া বাড়িতে ফিরে যাব না। আমার আম্মু এই কথাগুলো উত্তেজিত হয়ে ফোনে সেই ব্যক্তিকে বলছিলেন। তখন বোধ করি আমার বয়স 13 কিংবা 14 বছর হবে। আমার স্মৃতিশক্তি ভালো, তাই অনেক আগের কথাও আমার মনে থাকে। তবে মানুষের জীবনে কিছু কথা বা দৃশ্য সবসময় মনে থাকে, সেটা হোক জন্মের পরের কোনো কথা কিংবা সেই ছোট্টবেলার কথা। সেই কথাগুলো মানুষ কখনোই ভোলে না, মানুষের স্মৃতিতে সেই কথাগুলো চিরজীবনের জন্য গেঁথে যায়। এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। বর্তমান বয়স 22 বছর। বিয়ে করিনি। বাবা মা দুজনে নিজেদের কাজকর্মে ব্যস্ত থাকে সারাদিন। কাজ বলতে আমার বাবা সাংবাদিকতা করেন আর আমার মা নিজের দাঁড় করানো হোটেল পরিচালনা করেন। আমার বাবা মা দুজনেই কর্মঠ মানুষ, বসে থাকা তাদের পছন্দ নয়। তাই আমাকেও তারা বলেছেন তোমাকে এত বছর মানুষ করেছি, আজ নিজের পায়ে দাঁড়িয়েছ। আশা করি এখন আর আমাদের উপর নির্ভর করে থাকতে হবে না। নিজের জীবন নিজের মতো করে পরিচালনা করার সময় এখন তোমার। আজ ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আমাদের গ্রামের বাড়িতে যাব। এই কথাটা অনেকদিন ধরে আমার মাথায় চেপেছিল, তাই সিদ্ধান্ত নেয়া এত বড় হয়েছে, কিন্তু সেখানে আমার যাওয়া হয়নি আজও। মনের মধ্যে এই একটা জেদ চেপে বসে আছে। নিজের দাদু বাড়িতে যাব না, এটা কেমন কথা? আমার এই সিদ্ধান্ত শুনে প্রথমে আমার বাবা মার মুখ কালো হলো, তবে বিকেলবেলা তারা দুজনে বললেন আচ্ছা তোমার যখন ইচ্ছে হয়েছে দাদু বাড়িতে যাবে তখন যাও, আমরা আর আটকে রাখবো না তোমাকে। তবে অবশ্যই তুমি নিজের খেয়াল রাখবে, কারণ আমাদের তো তুমি ছাড়া আর কেউ নেই। তোমার কিছু হোক আমরা সেটা মানতে পারবো না। তুমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছো তখন যাও। শুধু একটা কথাই বলবো, ছোটবেলা থেকে তোমাকে এতদিন নিষেধ করে এসেছি, এর পেছনে অনেকগুলো কারণ ছিল। আমি চাই না সেই বাড়িতে আমাদের পরিবারের কেউ যাক। মা বললেন তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো, এমনকি তোমার বাবাও সেটা চায় না। 11 সিন্ধুর গধূলির 6 নম্বর বগির একটা সিটে আমি বসে আছি। এখন দুপুর 1টা বেজে 10 মিনিট। ট্রেন ছাড়তে আরো 20 মিনিটের মতো দেরি হবে। আমার সাথে আমার কোম্পানির দুজন কলিগ সেজতি আর অনি, এরা দুইজন আমার খুব প্রিয়। গ্রামে আমাদের দাদু বাড়িতে যাব, এই কথা শুনে দুজনেই আমার সাথে যাওয়ার জন্য নিজেদের ইচ্ছে প্রকাশ করেছে। প্রথম ভেবেছিলাম এখন একা যাই, তারপর না হয় আরেকদিন ওদের সাথে নিয়ে যাব, কিন্তু ওরা দুজন নাছোড়বান্দা, আমার সাথেই যাবে। অগত্যা ওদের নিয়েই আজ আমার দাদু বাড়ি যাওয়ার গন্তব্য শুরু করলাম। তাই সব বাধাবিঘ্ন উপেক্ষা করে ট্রেনের কামরায় আমরা 3 জন উঠে পড়লাম। জীবনে যেখানে যাইনি সেখানে হঠাৎ যাওয়াটাও আমার জন্য অ্যাডভেঞ্চারের মতো। ভেবেছি জীবনটাকে উপভোগ করব নিজের মতো, কুকুরে কুকুরে বাঁচার চেয়ে মৃত্যু বোকামি শ্রেয়। নিজের মধ্যে কুকুরে কুকুরে বাঁচার চেয়ে মৃত্যু বোধ করি শ্রেয়। তাই এখন থেকে প্রকৃতির মাঝে নিজেকে সমর্পণ করব, ঘোরাঘুরি করব। প্রচণ্ড গতিতে ট্রেন ছুটছে। ভেবেছিলাম ভোরের দিকে যাত্রা শুরু করব, কিন্তু জিনিসপত্র ঠিকঠাক করতে করতেই দুপুর গড়িয়ে গেল। অগত্যা এই বেলায়ও রওনা দিতে হলো, কারণ অফিস থেকে 3 দিনের ছুটি পেয়েছিলাম, তার মধ্যে একদিন পেরিয়ে গেছে সব প্ল্যান করতে করতে। গ্রামের দাদু বাড়িতে পৌঁছে কি করব সেটা এখন বসে বসে ভাবছি। একটু অদ্ভুত লাগছে নিজের কাছে, এর আগে কখনো সেখানে যাওয়া হয়নি। বাবাকে বলে গ্রামের বাড়ির ঠিকানার সাথে নিয়ে এসেছি, আর বাবা একটা চিঠিতে সব লিখে দিয়েছে আমাদের ব্যাপারে সব।
এটা বাড়ির কাউকে দিলেই তারা বুঝতে পারবে, যেহেতু গ্রামের বাড়ির ফোন নাম্বার অনেকদিন হওয়াতে সেটা ঠিক নেই, তাই এই ব্যবস্থা। ট্রেনের কামরায় বসে আছি 8 ঘন্টা ধরে। ট্রেন ভৈরব স্টেশনে থেমে আছে। এখানে ট্রেন 8 ঘন্টা থামে, ইঞ্জিন বদলানোর কাজ চলে। এরই মধ্যে কিশোরগঞ্জ আসবে সম্ভবত আরও 5টা স্টেশন পরে। ট্রেনের জানালা দিয়ে দেখা যাচ্ছে গোধূলির শেষ আকাশ, পরিষ্কার রোদেলা দিন আজ। পাখিরা নিজেদের ইচ্ছে মতো ডানা মেলে উঠছে। ট্রেন যখন কিশোরগঞ্জ স্টেশনে এসে থামলো তখন বিকেল হয়ে গেছে। পরন্ত বিকেলের কমলা রঙের আলো এসে গায়ে লাগছে। আমি, উনি আর সেজুতি দাঁড়িয়ে আছি স্টেশন থেকে একটু দূরে। 8 ঘন্টার কাছাকাছি হতে যাচ্ছে, কিন্তু কোনো যানবাহনের দেখা মিলছে না। যেসব যানবাহন রাস্তায় চলাচল করছে তার বেশিরভাগই বড় বড় ট্রাক, আর মাঝে মধ্যে কিছু গাড়ি দেখা যাচ্ছে। তবে সেগুলোর বেশিরভাগই বই বোঝাই করে, সম্ভবত বইমেলার আয়োজন আছে। সেজুতির দিকে চোখ যেতেই দেখতে পেলাম কোনো কারণে খুশিতে ওর মুখের রং পাল্টে গেছে। ফর্সা গাল হয়েছে লাল, সুন্দর ছন্দ মেলেছে। তো এতক্ষণের জার্নিতে উনির চেহারা একটা ঋষি ঋষি ভাব হয়েছে। কোকড়ানো চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উঠছে। নিজের চোখের চশমা পরিষ্কার করতে ব্যস্ত। আমি একটা বাঁধানো তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়। হঠাৎ নজরে এলো একটা অটো সেই দূর থেকে এদিকে আসছে। এই যে এই অটোর লোকটা আমার দিকে ভ্রু কুচকে তাকালো। মনে হয় সে আমার ডাকে সাংঘাতিক বিরক্ত। কিন্তু আমার কি করার, দাঁড়িয়ে রয়েছি সেই কখন থেকে। মিনিটখানেক অটোর লোকটা চুপ করে রইল। তারপর লোকটা একগাল হেসে বলল, কই যাবেন আপনারা? দেখলাম লোকটার মুখ ভর্তি পান, তার ঠোঁট সেই পানের পিকে লাল হয়ে আছে। আমি বললাম, হোসেনপুর যাবে? তখন লোকটা বলল, যাব না কেন, উঠে বসেন। তাই ভাড়াটা? ওসব নিয়ে ভাবতে হবে না। আচ্ছা তাহলে উঠে বসেন। আমরা 3 জন উঠে বসলাম অটোর মধ্যে। হোসেনপুর এখান থেকে কত দূরে আমি তাও জানি না। জিপিএস আর বাবার দেওয়ার ঠিকানা অনুযায়ী পৌঁছাতে পারলেই হলো। এরপর কথায় কথায় আমাদের ঠিকানা অনুযায়ী বাড়ি পৌঁছানোর দায়িত্বটাও অটোওয়ালা নিজেই নিলেন। উনি যে বেশি টাকার লোভে এই দায়িত্বটা নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। সে যাগ্যে আমাদের তাতে কি, আমরা সঠিক বাড়িটায় পৌঁছাতে পারলেই হলো। আমি একটা বিষয় কিছুক্ষণ ধরে লক্ষ্য করেছি, অটোওয়ালা লোকটা বেশ আগ্রহ নিয়ে গাড়ি চালাচ্ছে। তাতে মনে হচ্ছে লোকটা গাড়ি চালানো এবং জায়গায় চেনায় বেশ অভিজ্ঞ। এরপর ছোট ছোট ইনস্ট্রাকশন আর লোকেশন ম্যাপ দেখে আমরা রাত 9টায় এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত বাড়িতে। মূল বাড়ির ফটক গাঢ় অন্ধকারে ডুবে আছে। বোঝা যাচ্ছে যে বহুদিন এ বাড়িতে কেউ আসে না। ভাঙাচোরা পাঁচিলের সামনের দিকে মূল বাড়িতে ঢোকার রাস্তা। তবে সেখানে বড় দরজা। অন্ধকারে দূর থেকে দেখে মনে হয়েছিল মেন গেটে বুঝি তালা ঝুলছে, কিন্তু কাছে এসে বুঝলাম অন্ধকারে ভুল দেখেছি। অটোওয়ালা লোকটাকে তার প্রাপ্য ভাড়া মিটিয়ে আমরা 3 জন এসে দাঁড়ালাম বাড়ির পরিত্যক্ত মেন গেটের সামনে। গেট ঠেলতেই বিকট শব্দে সেটা খুলে গেল। আমরা বাড়ির যত সামনে এগোচ্ছি তত মনে হচ্ছে রহস্য গাঢ় হচ্ছে। এরপর প্রধান সদর দরজার কাছে এসে দাঁড়াতেই কিছুক্ষণের জন্য মনে প্রশ্ন জাগলো, সেটা হলো এখানে আদৌ কেউ থাকে নাকি আমি না জেনে আসায় ভুল করেছি। দ্বিধাদ্বন্দ্বিত হয়ে আমি ভাবছি এখন কি করব। মনে হচ্ছে এখানে কেউ থাকে না। তখন হঠাৎ আমাদের সবাইকে চমকে দিয়ে একজন মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে বেরিয়ে এলেন। আধো অন্ধকারে মহিলার লাল পেরে বিবর্ণ রঙের শাড়ি চোখে পড়ল। তিনি যুবথুবু হয়ে আমাদের বললেন, ভেতরে এসো বাবারা। আমি তো পুরো হতভম্ব হয়ে গেলাম। তিনি কি আমাদের চেনেন? আমরা যে আসবো তিনি কি আগে থেকে সব জানতেন? আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাদের চেনেন? তিনি ফোকলা দাঁত বের করে একটা হাসি দিয়ে বললেন, সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবো? আগে তো ভেতরে আসো, তারপর না হয় সব বলছি। আমার মনে হলো বাবা বোধহয় কোনোভাবে এই মহিলাকে ফোনে জানিয়ে দিয়েছেন। আমরা 3 জন বাড়ির ভেতরে প্রবেশ করলাম। শ্বেত পাথরের লোন ধরা দেয়ালের প্রান্তর জুড়ে দেশি বিদেশি সব পেটেন্ট টাঙ্গানো, তবে সবগুলোই সেকেলে আমলের। অন্দরমহলের অবস্থা বাইরে থেকে যেমন মনে হচ্ছিল, ভেতরে আসার পর তার থেকে ভালো বোধ হচ্ছে। আমরা 3 জন অন্দরমহলে প্রবেশ করার পর সেই মহিলা সযত্নে একটা মোমবাতি জ্বালিয়ে পাশের টেবিলে রাখলেন। তারপর ভাঙা হারিকেন হাতে আমাদের সামনে এসে বসলেন। বুঝতে পারলাম এই বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। তিনি আমাদের কাছে এসে বললেন, তোমরা কি খেতে চাও বলো, আমি রান্না করে আনি। আমি বললাম, আপনার পরিচয়টাই তো এখনো পেলাম না, তাছাড়া আপনি তো জিজ্ঞেস করলেন না আমি কে বা আমরা কারা। তিনি তখন আবার একগাল হেসে বললেন, জানি গো জানি, সেসব কথা পরে হবে, আগে তোমরা কি খাবে সেটা বলো। আমার আবার রান্নার জন্য জোগাড় যন্ত্র করতে হবে, দেরি হলে আবার মানুষ পাবো না। আমি ভদ্রমহিলার কথা কিছুই বুঝতে পারছি না। সেজুতি আর উনি এতক্ষণ কোনো কথা বলছিল না। এখন ওদের শুরু হয়েছে। সেজুতি বলল, আমরা হাঁসের সালন খাবো, আপনি কি রাঁধতে পারেন? শুনেছি গ্রামের মানুষ এই খাবারটা খুব ভালো রাঁধতে পারে। উনিও সহজ সরলভাবে সেজুতিকে সায় দিয়ে বলে উঠল, আমারও হাঁসের সালন খেতে ইচ্ছে করছে। মাকে বললে তো রাধেই না, উল্টো আমাকে বলবে রেঁধে খেতে পারিস না। আমরা এখন সবাই অনির কথা শুনে হাসাহাসি করছি।
ভদ্রমহিলাও আমাদের সাথে কিছুক্ষণ হাসলেন, তবে সে হাসি দ্রুতই তার চেহারা থেকে মিলিয়ে গেল। তিনি বললেন, তোমরা বসো, আমি হাঁসের চালন রাঁধার ব্যবস্থা করছি। এই বলে তিনি উঠে পশ্চিমের দিকের একটা ঘরে চলে গেলেন। বোধহয় ওইটাই রান্নাঘর। আমার এখন এখানে ভালোই লাগছে, মনে হচ্ছে এখানে এসে মনটা ভালো হয়ে গেছে। এজন্য ঘোরাঘুরি করার প্রয়োজন আছে বোধ করলাম। প্রায় 2 ঘন্টা কেটে গেছে এখানে এসেছি। ভদ্রমহিলা সে কখন রান্নাঘরে গিয়েছে এখনো তার দেখা মিলছে না। এদিকে হাত ঘড়িতে রাত 12টার উপরে বাজে। এখানে তেমন নেটওয়ার্ক নেই, তাই আমি ঘর থেকে বাইরে গিয়ে বাবাকে ফোনে চেষ্টা করছি। ওনাদের না জানালে আবার চিন্তা করবে, কিন্তু শত চেষ্টার পরেও ফোন আর যাচ্ছে না। অগত্যা ভেতরে এসে সেজুতি আর অনির সাথে বসে গল্প করতে লাগলাম। এর মধ্যে নাকে এসে লাগলো কষানো মাংসের ঘ্রাণ। আমাদের মনে হলো রান্না বোধহয় শেষ হয়েছে। এদিকে খিদেতে পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। আমরা তাই গিয়ে খাবার টেবিলে বসলাম। তিনি যাওয়ার আগে আমাদের টেবিল দেখিয়ে গিয়েছেন। একসময় গরম ভাত আর মাংসের বাটি হাতে নিয়ে ভদ্রমহিলা আমাদের দিকে এগিয়ে আসছেন দেখে আমরা নড়ে চড়ে বসলাম। আসলে আমাদের সবার খুব খিদে পেয়েছে। সেই তখন সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম, তখন থেকে আর কিছু খাওয়া হয়নি। আমাদের 3 জনকে তিনি খাবার পরিবেশন করে দিয়ে আবার রান্নাঘরে চলে গেলেন। শোনা গেল তিনি রান্নাঘর থেকে হাঁক দিয়ে বলছেন, কিছু লাগলে আমাকে জানিও। আমরা মনোযোগ সহকারে খাবার খাচ্ছি। হাঁসের মাংসের চালনটা অসাধারণ রেঁধেছেন মহিলাটি। তাকে এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত মনে হলো। আমাদের আর কিছুর প্রয়োজন পড়লো না, বরং অনেকটা বেশি হয়েছে। আমি প্রথম খাবার শেষ করে হাত ধোয়ার জন্য উঠে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। তারপর রান্নাঘরের দরজার কাছে আসতেই হারিকেনের আলোয় যা দেখলাম তা আমি জীবনে ভুলতে পারবো না। রান্নাঘরে একটা ঝুলন্ত দড়িতে ঝুলছে একটা মানুষের দেহ, সেটার গায়ে কোনো চামড়া নেই। এমন বিভৎস কাণ্ড দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, আর এক বিন্দু সাহসও হলো না ভেতরে যাওয়ার। এরপর চোখের পলক ফেলতেই দেখি কিচ্ছু নেই, সব স্বাভাবিক। কিন্তু সেই মহিলাটিকে রান্নাঘরের কোথাও দেখতে পেলাম না। হঠাৎ আমার কাঁধে কারো ঠান্ডা হাত এসে পড়তেই শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। দেখলাম সেই মহিলা দাঁড়িয়ে আছেন। আমাকে বললেন, এখানে কি খুঁজছো? হাত ধোয়ার হলে আমার সাথে এসো। ঘটনা এত দ্রুত ঘটলো যে সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল। আমি মহিলাটির সঙ্গে চলছি। তিনি একটা কলঘরের কাছে গিয়ে থেমে গেলেন। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, যাও। হঠাৎ আমার কেমন জানি মহিলাটিকে সন্দেহজনক মনে হলো এখানে থাকাটা আমাদের জন্য শুভ কিছু বয়ে আনবে না। যত দ্রুত এখান থেকে বেরিয়ে যাওয়া যায় তাই ভালো। কিন্তু সেজুতি আর অনেকে কোথাও দেখতে পেলাম না। আমি হাত ধুয়ে এসে তাড়াতাড়ি সেজুতি আর অনেকে খুঁজতে লাগলাম। একতলার কোথাও ওদের খুঁজে পেলাম না, এমনকি মহিলাটিকে আর কোথাও দেখতে পাচ্ছি না। দোতলায় ওঠার জন্য সিঁড়ির কাছে যেতেই মনে হলো নিচের কলঘর কেউ যেন কল চাপছে। কিন্তু এই মাত্রই তো আমি সেখান থেকে এলাম, তখন কাউকে তো দেখতে পাইনি। আমার ভেতরে এখন ভয়ের সঞ্চার হলো। মনে হলো কোনো এক অশুভ জায়গায় আমি চলে এসেছি। তড়িঘড়ি করে কলঘরের দিকে এগোতেই সব ঠিক তখনই তড়িঘড়ি করে কলঘরের দিকে এগোতে যাব, ঠিক তখনই খাবার টেবিলের দিকে আমার নজর গেল। বিশ্রী পোকা ধরা পচা খাবার দেখলাম টেবিলের বাটিতে। আমার তখন বমি হওয়ার উপক্রম হলো। কোনো মতে নিজেকে সামলে দোতলায় গিয়ে উঠলাম, কিন্তু দোতলায় কাউকে দেখতে পেলাম না। মনে হলো বাড়ির ছাদে যায়নি তো ওরা। আমি দৌড়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম। অন্ধকারে মনে হলো ছাদে দাঁড়িয়ে কারা যেন কথা বলছে। সে যদি আর অনিন হয়তো, কিন্তু ওদের কণ্ঠ তো আমার পরিচিত। ওরা তো এভাবে কথা বলে না। মনের মধ্যে ভয় তীব্র হতে লাগলো। শরীরের লোম দাঁড়িয়ে গেছে। এ কেমন ঝামেলায় পড়লাম। আমার সমগ্র শরীর কাঁপছে ভয়ে, আর এক পা বাড়ানোর সাহস আমার হলো না। নিচে নেমে এলাম। আমার খুব ক্লান্ত লাগছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে, সব অন্ধকার। এরপর আমার কখন জ্ঞান ফিরেছে বলতে পারবো না। চোখ খুলে সেজুতি আর অনেকে দেখতে পেলাম। আমার বুকের উপর থেকে যেন একটা ভারী বোঝা নেমে গেল তৎক্ষণাৎ। আমার মনে হলো আমি এখন একটা গাছের বাঁধানো জায়গায় বসে আছি। নজর গেল উপরের দিকে, দেখতে পেলাম সেই তেঁতুল গাছটাকে। আমি তাহলে এখানে কিভাবে আসলাম? মনের মধ্যে একাধিক প্রশ্ন নিয়ে সেজুতিকে জিজ্ঞেস করলাম, তোরা কোথায় গিয়েছিলি? সারা বাড়ি তন্ন তন্ন করে তোদের খুঁজেছি, কিন্তু পাইনি। তারপর তো আমার কিছু মনে নেই। আমার কথা শেষ হওয়ার পর সেজুতি আর অনির মুখের দিকে তাকালাম। ওরা আমার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলাম, কিরে কিছু বলছিস না কেন? আমাকে কি তোরা কিভাবে ওই বাড়ি থেকে নিয়ে এলি? কিছু বলছিস না কেন? সেজুতি বড় বড় চোখ করে বলল, কি বলছো তুমি এসব? আমরা তোমাকে কিভাবে আনলাম? মানে তোমার কি শরীর খারাপ করেছে? হঠাৎ দেখলাম তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলা। আমরা তোমাকে ধরাধরি করে এখানে বসিয়েছি। তোমার শরীর ভালো না, তুমি সেটা আগে বললে না কেন? তাহলে কি আজ আসতাম? চলো ফিরে যাই। উনি বলল, এখন কিভাবে ফিরবে? চলো আশপাশে কোনো হোটেলে থাকলে সেখানে গিয়ে উঠি। সেজুতি উনির কথায় সম্মতি প্রকাশ করে বলল, আচ্ছা তাহলে তাই করো। তারপর আমার আর কোনো কথাই ওরা শুনলো না। একটা বেবি ট্যাক্সি ডেকে উঠে পড়লাম আমরা। 15 মিনিট এভাবে ট্যাক্সিতে বসে থাকার পর একটা হোটেল নজরে আসতেই সেখানে নেমে পড়লাম। সেদিনের কথা যদি কাউকে বলি আমাকে হয়তো তারা মানসিক রোগী ভাববে, তাই আর কাউকে কিছু বলিনি। নিজের মধ্যেই সব রেখে দিয়েছি। আজও মাঝে মধ্যেই সেই রাতের কথা মনে পড়লে
হৃদস্পন বেড়ে যায়। আদৌ কি সেই জমিদার বাড়িতে কোনো সমস্যা আছে, যে কারণে আমার বাবা মা সেখানে কখনোই যেতে চায় না? আমি আর সেই উত্তর কখনোই পেলাম না। আজ অনেক দিন পেরিয়ে গেছে। অমীমাংসিত রহস্য ঘেরা সেই বাড়িটিতে আমার আর কখনোই যাওয়া হয়নি। মাঝে মধ্যে স্মৃতিতে সেই রাতের খণ্ডযুদ্ধের কথা মনে পড়লে ভয়ে আমার আত্মা কেঁপে ওঠে। আজ এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। লাশ কাটা করে যারা কাজ করে তাদের জীবনযাপন কিন্তু আমাদের সাধারণ মানুষ থেকে বেশ ব্যতিক্রম হয়। শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একজন ডোমের ঘটনা নিয়ে। ডোমের কাজ কি এটা আপনারা সবাই জানেন। তারা লাশ কাটা ঘরে কাজ করে থাকে, লাশের কাটা ছেঁড়া করে আর কি। তো আজকে যিনি ঘটনা শেয়ার করেছেন তিনি পারিবারিক কারণে তার নাম নিচ্ছেন না, তবে তার ছদ্মনাম দিচ্ছে মাসুদ ভাই। তো যেই ডোমের ঘটনা আজকে শেয়ার করব ওনার নাম পবন, আর এই পবনের ঘটনা পাঠিয়েছেন মাসুদ ভাই। পবনের বাড়ি ঢাকার আশেপাশের কোনো এক জায়গায়। ঘটনার স্বার্থে ওনার এলাকার নাম নেওয়া যাচ্ছে না। প্রায় 10 বছরের পর তিনি ডোমের কাজ করে গিয়েছিলেন। আজ এই ঘটনায় তিনি শেয়ার করেছেন কিভাবে এই ধরনের কাজে যোগ দিয়েছিলেন আর কেনই বা ছেড়ে দিয়েছিলেন। চলে যাচ্ছি মূল ঘটনায়। 1990 সালের পর পবনের বাবা গ্রাম থেকে কাজের সন্ধানে পরিবার নিয়ে শহরে আসেন। এই শহরের কথা বলা হয়েছে সেটা ছিল মফস্বল একটা এরিয়া। তখন তিনি সেখানে একটা মেডিকেলের ক্যান্টিনে কাজ করতেন। এটা একটা সরকারি মেডিকেল সম্ভবত ছিল। চাকরিটা ওভাবে স্থায়ী না হয় এলাকার এক লোকের মাধ্যমে তখনকার দিনে একটু ভালো টাকাতে তিনি ডোম ঘরে কাজ নেন। শুরুতে ওনার ওস্তাদদের সাথে তিনি কাজ করতেন, তবে বেশ কয়েক বছর কাজ করবার পর তিনি যখন এই কাজে পারদর্শী হয়ে যান তখন ওস্তাদ কাজ ছাড়বার পর উনি নিজেই ডোম ঘরের মূল কর্মী হয়ে যান, মানে পবনের বাবা। পবন যা বলেন তিনি তখন খুব ছোট ছিলেন। ওদের বাসা ছিল শহর থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। বাড়ির আশেপাশে তেমন শহরের ছোঁয়া ছিল না। কাঁচা রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটলে এরপর ছিল ওদের বাড়ি। মাঝে মাঝে দেখতেন বাবা কাজ শেষ করে আসবার পর ওর মা কি যেন পরে ঝাড়ফুঁক দিয়ে বাবার গায়ে পানি ছিটা দিয়ে তারপর দরজা জানলা আটকিয়ে রাতে খাওয়া দাওয়া করে একটু আগে আগে শুয়ে পড়তেন। আবার এমন হতো রাতে ঘরের দরজা কেউ ধাক্কা দিলে পবনের বাবা মা জোরে দোয়া-দরুদ বলে দেখা যেত ধাক্কা দেওয়াটা কমে গিয়েছে। তখন পবনের মোটামুটি ভালোই বুঝজ্ঞান ছিল। ওর বয়স হবে তখন আনুমানিক 14 কি 15। এক রাতে ওর বাবা ঘরে এসে লাইট নিভায়ে মোমবাতি জ্বালায় ঘরের 4 কোনায় কি যেন পেরেক দিয়ে মারতে থাকে। তো উনি শুধু পবনের মাকে বলতেছিল যে মোমবাতি যেন না নিবে, এটা খেয়াল রেখো, একটা না এই আলোতেই 4 দিকে পেরেক গাঁথতে হবে। অনেকক্ষণ পর কাজ শেষ হলে সে মোম ঘরের যে মেঝে ছিল মেঝের মাঝখানে জ্বালিয়ে ওনারা সবাই শুয়ে পড়ে। তো এরপর পবন বলে যে ওর বাবা মা ঘুমায় গেলেও ওর কেন জানি ঘুম আসতেছিল না, কারণ ওর মাঝে একটা কিন্তু কাজ করতেছিল। কেন ঘরের চারপাশে এমন করলো বাবা, পেরেক মারলো। পবন দেখে মোমবাতিটা প্রায় যখন নিভু নিভু ভাব তখন মনে হলো টিনের চাল বা জানালা হবে, সেখানে কেউ হালকা হালকা ধাক্কা দিচ্ছে। আর বাতি নিভার সাথে সাথে, মানে মোবাইলের আলোটা নিভার সাথে সাথেই ছোট ইট দিয়ে ঢিলাঢিলি করলে যেমন শব্দ হয় এমন অনবরত শব্দ এবং আওয়াজ আসছিল চারপাশ থেকে। এরপর ওর বাবা মা ভয়ে ঘুম থেকে উঠে ঘরের বাতি জ্বালিয়ে আয়াতুল কুরসি পড়লে আস্তে আস্তে সব ঠিক হয়। তখন মনে করে হয়তো বাড়ির আশেপাশে কেউ দুষ্টামি করে এই কাজ করতেছে, প্যারানর্মাল কিছু ঘটতে পারে এটা নিয়ে তার কোনো ধারণাই ছিল না। পরের দিন দুপুরে সে দেখে বাড়িতে একটা লোক আসে। লোকটার পরনে ছিল এক কালারের লাল রঙের পোশাক পরা, হাতে তবজির মতো কিছু একটা পেঁচানো আর কাঁধে কাপড়ের ব্যাগ। তিনি এসে বাসার চারপাশে ধূপ জ্বালায় কিছু একটা পড়তেছিলেন। এরপর
উঠানে পবনকে দেখে ঘরের ভিতরে পাঠায় দেওয়ার ইশারা করলে তাকে ভিতরের ঘরে পাঠায় দেওয়া হয়, মানে পবনকে ভিতরের ঘরে পাঠায় দেওয়া হয়। তখন উঠানে ছিল পবনের মা এবং বাবা। পবন ভেতর থেকে দরজার ফুটা দিয়ে দেখে লোকটা ব্যাগ থেকে বোতলের মতো কিছু একটা বের করে সাথে সাথে পবনের বাবা গরুর মাথার হাড়ের মতো কিছু একটা সেই লোকটার হাতে দিচ্ছে। এরপর বেশ কয়েকবার হাড়ের মধ্যে ঝাড় ফুঁক দিয়ে লোকটা বোতল থেকে পানি জাতীয় কিছু একটা বের করে হাড়গুলোতে লাগিয়ে ডলছিল। এরপর তিনি উঠানের পাশে সেই গরুর মাথার হাড়ের অংশগুলো দড়ি দিয়ে বেঁধে দিয়েন। তো ওর মাঝে, মানে পবনের মাঝে অনেক কৌতূহল ছিল যে এটা কেন করছে। আর এই হাড়টা দেখলে যখন পরবর্তী সে দেখে ওর বেশ ভয় লাগতো। আশেপাশে যখন আসা যাওয়া করতো ও কিনারে ঘিসতে চাইতো না, ও যেন কেমন লাগতো। তো সেই পবন একদিন সাহস করে সে কাছে গিয়ে দেখে যে পাতলা কাগজ দিয়ে একেবারে গুড়ি গুড়ি করে আরবি হরফ সহ কিছু কিছু অন্য ভাষায় যেন কি লেখা। পবন যখন সেটা ধরতে যাবে তখন ওর মা এটা দেখে বলে, খবরদার বাদান, এগুলো ধরিস না, তোর বাপে রাগ করবো। তো একটা বিষয় দেখে পবন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবার পর সেই হাড়টা দেখা যেত যে কেমন লাল লাল এবং ভেজা ভেজা, আবার সারা দিন কিন্তু স্বাভাবিক থাকতো, শুকনা থাকতো একবারে। সে প্রায় সময় এটা নিয়ে মাকে জিজ্ঞাসা করতো যেগুলো কেন লাগানো হয়েছে। মা বলতো, এমনিতে লাগাইছে বাজান, তোর বাপ সব জানে। এখনো পবনের সেই দিকটার কথা মনে আছে। সেদিন ওর বাবা ছিল কাজে, ওর মা গিয়েছিল কোনো একটা পাড়া প্রতিবেশীর বাড়িতে। পবন তখন বাসায় একা। পবন সন্ধ্যার আগ দিয়ে উঠানের পাশে যেতেই সেই গরুর মাথার হাড় বাঁধা জায়গাটাতে দেখে যে রক্তের মতো কি যেন ফোঁটা ফোঁটা সেখান থেকে পড়ছে। আশেপাশে কাউকে না দেখে সে ঠিক করে এটা আজকে দাও দিয়ে কেটে ফালাই দিবে। সে হাতে দাও নিয়ে কাটতে যাবে, কয়েকবার কোপ দেয়, কিন্তু বেশ কয়েকবার কোপ মারবার পরেও সামান্য দড়ি একটা ছিল, সেটা সহজে ছিটছিল না। প্রায় 5 থেকে 10 মিনিট পর গিয়ে দড়িটা ছিঁড়ে হাড়ের অংশগুলো বাড়ি থেকে নিয়ে দূরে গিয়ে ফালিয়ে আসে সেই পবন। সন্ধ্যার পর ওর মা এসে সেটা আসলে ওইভাবে খেয়াল করে না, কারণ চারপাশটা প্রায় অন্ধকারই হয়ে গেছে। তো রাতে পবনের বাবা ঘরে এসে ওর মাকে বলে খাবার পানি দিতে, আর ওনার শরীর প্রচন্ড নাকি তখন ঘাম ছিল। তিনি তখন রেগে বলেন যে উঠানের পাশ থেকে ওটা সরাইছে কে। মাকে তখন খুব বকা দিচ্ছিল দেখে পবন বলে, আব্বা ওটা দেখতে আমার সবসময় ভয় লাগে, আজকে ওখান থেকে রক্ত পড়তে দেখছি, আজকে দাও দিটা কেটে ফেলাই দিছি। এই কথাটা শুনে পবনকে অনেক মারধর করে ওর বাবা। পরের দিন ওর মা ওকে বলে, বাজান তুমি খুব ব্যথা পাইছো রাতে, তোমার বাবা মারধর করে, তাই না? তুমি তো এটা না বুঝা কাটছো, তুমি কি জানো ওটা কেন লাগানো হয়েছে? তখন পবনের মা বলেন, তোমার আব্বা লাশ কাটা ঘরে কাজ করে, ওখানে প্রতিদিন মরা মানুষের লাশ কাটাছেড়া করতে হয়। এইসব কাজ করলে খারাপ কিছুর পাল্লায় পড়তে হয়। এই যে দেখো না, রাতে মাঝে মাঝে ঘরের দরজায় কে যেন ধাক্কায়, এরপর খুললে কেউ থাকে না। আবার তোমার আব্বা রাতে কাজ শেষে আসবার সময় পথে অনেক খারাপ কিছু দেখে, এগুলো না চোখে পড়ে। তাই কবিরাজ এনে ওই হাড়গুলা উঠানে লাগাইছিল যেন ক্ষতি না হয়। মনে নাই সেদিন যে লোকটা আসলো, সেটাই ছিল কবিরাজ। তুমি দেখছো? ও তো বেশ কয়েকদিন আর কোন সমস্যা হয় নাই। গতকাল বাসায় আসবার সময় তোমার আব্বা আমাদের বাড়ির উত্তর দিকের রাস্তা দিয়ে দেখে যে বাঁশঝাড়ের সামনে কাপড়ের কাপড় পরা কে যেন শুয়ে আছে। উনি যখন কাছে গিয়ে ধরতে যাবে তখন সেখান থেকে কান্নার আওয়াজ আসতেই উনি বুঝে গেছেন আবার ওনার মধ্যে সমস্যা শুরু হয়েছে। যেটা কয়েকদিন আগেও একই সমস্যা হয়েছিল। এরপর তোমার বাবা যখন বাসায় আসে উঠান দিকে খেয়াল করে দেখো এটা নাই, এই জন্য তো অনেক চিন্তা গেছিল। পবন তার মাকে তখন জিজ্ঞেস করে, মা ওরা আব্বাকে ভয় দেখায় কেন? ওর মা বলে, এগুলা খারাপ পিচাস, কবিরাজ ছাড়া তাড়ানো খুবই সমস্যা। কবিরাজ বলছে তোমার বাবা কোন একটা লাশের কাজ করতে গিয়ে সেই পিচাচের
নজরে পড়ে গেছে। ওই পিশাচ মরা সেই পিশাচটা মরা মানুষের রূপ নিয়ে সামনে দেখা দেয়। আচ্ছা, তুমি না বুঝে যা করছো, কি আর করা, তোমার আব্বা আবার কবিরাজ আনবে, তুমি ভয় পেও না। তবে এবার না জানে কিন্তু কিছু করতে যাবা না। তো কথাগুলো শুনে পবন তখন একটু বেশ ভয় পায় যে ওর মাগুলা কি বলতেছে। তো তার সেই ভয় আর আতঙ্কে দেখে ওর বাবা তখন কবিরাজ থেকে একটা তাবিজ নিয়ে আসে, এবং সে কবিরাজ আসে পবনের কাছে। সে তখন ওদের বাসায় যখন আবার আসে তখন সেই পবনকে একটা তাবিজ লাগায় দেয়। এরপর বলে যে এই তাবিজটা কখনো যাতে পবন না খুলে, কারণ এতে তারও ক্ষতি হলেও হতে পারে। এরপর থেকে তেমন খুব বেশি আর সমস্যা হয় না ওদের পরিবারের সাথে, সবকিছু ভালোই চলতেছিল। ক্লাস 10 পর্যন্ত পড়বার পর পবনের পড়ালেখা আসলে আর করা হয় না। ওর বাবা ঠিক করেন ওনার যেহেতু বয়স হচ্ছে, তাই ছেলেকে তো কিছু একটা করে খেতে হবে, তাই তাকেও এই কাজে নিয়ে আসেন তিনি। বাবাকে এই লাইনে অনেকদিন কাজ করতে দেখে পবনের সাহসও দিন দিন বেড়ে যায়। নিজের চোখের সামনে লাশের বুক ফাড়া, বডির বিভিন্ন অংশ আলাদা করা, এগুলো শুধু তো দেখতে কষ্ট হলেও অল্প কিছুদিনের মধ্যে ভালোই রপ্ত করে ফেলেছিল সে। প্রায় বছর খানিক বাপ ছেলে মিলে ভালোই কাজ করে। তবে বয়স হয়ে যায় একটা সময় গিয়ে পবনের বাবা এই কাজ করাটা কমিয়ে দেন। তিনি তখন চোখে একটু কম দেখতে পারত, এর জন্য আসলে তখন তিনি আর এই কাজটা করতে চাইতেন না। তখন পবনই ছিল লাশ কাটা ঘরের মূল কর্তা। আর আগে যেখানে লাশ কাটা ঘরটা ছিল সেটাও পরিবর্তন করে নিয়ে আসা হয় হাসপাতালের পেছন দিকে। জায়গাটা ছিল এমন যে ঢুকতেই মেইন গেট, উপরে লেখা লাশ কাটা ঘর, এরপর সামনে খালি একটা অংশ পিক আপ রাখার জায়গা আছে, অর্থাৎ যখন লাশের পিক আপ নিয়ে বা গাড়ি নিয়ে আসে সেখানে রাখে, এটা খালি জায়গা। এর বাম পাশে ছোট একটা গেট দিয়ে ঢুকে একটা বারান্দা বেশ বড়, এরপরেই বেশ বড় একটা রুম, সেটাই ছিল লাশ কাটা ঘর। আশেপাশে এত গাছপালা ছিল যে দিনের আলোতেও বেশ অন্ধকার থাকতো রুমের ভিতরে, লাইট জ্বালিয়ে থাকতো তো সেখানে। তো একদিন দুপুরবেলা বাইরে প্রচন্ড বৃষ্টি, একটা লাশ আসে যিনি কিনা আত্মহত্যা করেছিলেন। পবন লাশটাকে দেখে বেশ ভয় পায়, কারণ ছাদ থেকে পড়ে যাওয়ার কারণে এত বীভৎস লাগছিল। তার পাশাপাশি সেদিন আবহাওয়া খারাপ থাকার কারণে কারেন্ট ছিল না, তাই তাকে অন্ধকার ঘরে আলাদা বাতি লাগিয়ে কাজ করতে হচ্ছিল। পবন যেটা বলে, প্রায় অনেকদিন যাবৎ সে কাজ করছিল, এই প্রথম কেন জানি কাজ করতে গিয়ে তার হাত কাঁপছিল। ওর সাথে আরেকজন ছেলে ছিল, সে কোন একটা কাজে পুলিশের কিছু পেপারস নিয়ে সেটা হাসপাতালের ভিতরে জমা দিতে গিয়েছিল। বাইরে এত বৃষ্টি যে সে ছেলেটাও আসতে পারতেছে না। তো তখন পবন লাশ কাটা শুরু করতে বুকটা মাত্র চিরছে, মানে ফাটতে যাবে, মানে সে ফেরেই ফেলেছিল বুকের অংশটা। এমন সময় পাশে থাকা একটা ছোট হাতুড়ি ওর চোখের সামনে আপনা আপনি নিচে মেঝেতে পড়ে যেতেই ঘরের বাতিটা বন্ধ হয়ে যায়। এটা সম্ভবত কোন একটা চার্জারের বাতি এরকম একটা ছিল যে আলাদা সে আলো লাগিয়েছিল লাশটা দেখার জন্য, কারণ কারেন্ট তো তখন ছিল না। পবন স্পষ্ট কানে শুনতে পায় ওকে কাঁদো কাঁদো মুখে একজন বলছে, ভাই ব্যথা লাগে তো অনেক, আস্তে কাটেন না। এই কথা শোনা মাত্রই সে অন্ধকার ঘরের মধ্যেই দরজা যেদিকে ছিল সেদিকে গিয়ে দরজাটা কোন রকম খুলে বাহিরে দাঁড়ায় এবং লাশ কাটা ঘরের যে তো মেইন দরজা ছিল সেটা আটকায় দেয়, এটা লাগায় দেয় বাড়ি থেকে। ঠিক শুনলো নাকি মনের ভুল ছিল, কিন্তু এরকম তো হবার কথা না, কারণ লাশ কাটা ঘরে সে একাই ছিল। প্রায় আধা ঘন্টা পর বৃষ্টি থামলে ওর সাথে থাকা ছেলেটা আসলে তাকে সব খুলে বলে পবন। পরবর্তীতে ওরা দুজনে গিয়ে দেখে কারেন্ট না থাকলেও ভিতরে সেই যে বাতিটা ছিল আলাদা চার্জার বাতি সেটা ঠিকই জ্বলছে, আর সব কিছু জায়গা মতো রাখা আছে আগে যেরকম ভাবে ছিল। আর আশ্চর্যের বিষয় ঘটে দুইটা। প্রথমটা ছিল পবনের হাতে কবিরাজ যে তাবিজ দিয়েছিল
তার লাশ কাটা ঘরের ভিতর একটা কোনায় মেঝেতে পড়ে আছে, যেখানে পবনের যাওয়ারই কথা না, কারণ এই কর্নারটা কেউ যায় না সচরাচর। এর মানে কিছুক্ষণ আগে থাকতে সেটা সম্ভবত খুলে পড়েছিল, কিন্তু এই তাবিজ এমন শক্ত করে বাঁধা থাকে, মোটেও খুলে পড়বার কথা না। আর পবন এত দূরে এসেছে ভিতর থেকে বাইরে, তখন তাবিজটা যে কর্নারে পড়েছিল সেখানে কোনোভাবেই যাওয়ার কথা না। পবন তখন তার হাতের দিকে একবার তাকায়, সে খেয়াল করে যে তার হাতে যেখানে তাবিজটা বাঁধা ছিল, মাসেলের হাতের বাম বা ডান হাতের মাসেলে হবে, সেখানে সে দেখছে একটা আঙ্গুলের ছাপের মতো, মানে তার তো শরীর যেরকম ছিল, মানে আঙ্গুলের ছাপের মতো। সে বুঝতে পারে না যে কে করলো, কারণ সে নিজেও তো সেখানে হাত দেয় না, এরকম কেন হলো। আরেকটা বিষয় যেটা ঘটে তা দেখে পবনের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে দেখে যেখানে কিছুক্ষণ আগে লাশের বুক নিজে চিরেছিল, সেখানে লাশটাকে এমন দেখা যাচ্ছে যে মাত্র ডেড বডিকে রুমে আনা হয়েছে, পুরাই ফ্রেশ ডেড বডি। এমনকি সে কেমিক্যালও ব্যবহার করেছিল বুকের মধ্যে এবং মাথার অংশে, সেটাও দেখা যাচ্ছে কেমিক্যালের জায়গায় পড়েছে এবং পুরা লাশে কোনো কেমিক্যালের ছোঁয়াই নাই। সেদিনের মতো কোন রকম কাজটা শেষ করে পবন তার সাথে কাজে থাকা ছেলেটা বলে যে এক নাগারে কাম করেন তো ভাই, তাই হয়তো চোখের বলছিল এগুলা, কিন্তু ভুল তো হবার কথা না। সে আর কাউকে বিষয় জানায় না। 2 দিন ছুটি নিয়ে আবার কাজে যোগ দেয় সে। সেদিন দুর্ঘটনায় নিহত এক লোকের লাশ আসে, সেই লাশ কাটা করে। লাশটা রুমে না ঢুকিয়ে বারান্দায় ফেলে রাখা হয় পুলিশের ক্লিয়ারেন্সের জন্য। চাইলে লাশটা রুমেও রাখা যেত, আসলে পবন সেই মুহূর্তে একা থাকায় লাশটা রুমে না ঢুকায় সে ইচ্ছা করে বারান্দাতে রাখে। কারণ 3 দিন আগের ভয়টা তখনও কাজ করছিল তার মাঝে। আনুমানিক 1 ঘন্টার উপর হবে। লাশ কাটা ঘরের দরজা এক নাগারে কে যেন নক করতে থাকে, টক টক করে এরকম নক করছে, কিন্তু এরকম তো সচরাচর কেউ করে না নক। তারপর পবন ভাবে যে হয়তো যে ছেলেটা বাইরে আছে ওর সাথে কাজ করে, সে হয়তো ক্লিয়ারেন্স নিয়ে এসেছে, সে এসে নক করতে পারে, অথবা ফরেন্সিক বিভাগের ডাক্তার হতে পারে এসেছে। কিন্তু এরকম এক নাগারে এই ডাক্তার বা সেই ছেলেটা কিরকম নক করবার কথা না, একটা নক করবার তার হয়তো অপেক্ষা করবে। তো পবন তারপর দরজা খুলে দেখেন যে একটা লোক ছেঁড়া শার্ট পরা, মাথার বাম পাশে হালকা ফোলা, আর দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। তিনি পবনকে বলেন, লাশটা ফালা রাখছেন কেন ভাই, কাজ শুরু করেন, দাফন দিতে হবে না, আর তো পারতেছে না। পবন মেজাজটা সে খারাপ করে বলে, যে ভাই আপনি কি এখানে কি করেন বলেন তো ভাই, সময়ের কাজ শুরু হবে, জান এনতে যান। এরপর দরজাটা সে আবজায় রাখে, কিন্তু এমন ভাবে তো কেউ তাকে এরকম ফোর্স করবার কথা না। সে একটু ভাবতে থাকে যে এই লোকটাকে এখানে কেন আসবে, জীবনে কখনো এরকম কোন লোক সেরকম ফোর্স করে না, যেহেতু এটা এখানে অপমৃত্যু গুলার বা অস্বাভাবিক মৃত্যু গুলার এখানে কাটাছেড়া হয়, এরকম তো কেউ বলবার কথা না। তো প্রায় এরকম 15-20 মিনিট পর ক্লিয়ারেন্স নিয়ে ছেলেটা আসার পর দুজন মিলে সেই লাশটাকে নিয়ে রুমে আনবার পর যখন লাশের যে চাটি দিয়ে পেঁচানো ছিল সেটা সরাতে যাবে, পবন দেখে এইটা সেই লোক যে কিনা কিছুক্ষণ আগে দরজায় ধাক্কা দিয়েছিল তাকে। এটা দেখা মাত্র নিমিষে মাথা ঘুরিয়ে পুড়িয়ে যাওয়ার পর তাকে মুখে পানি ছিটা দিয়ে কোন রকম স্বাভাবিক করা হয়। পবন কিছুটা স্বাভাবিক হয়। এত ভয় সে পেয়েছিল যে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে ফরেন্সিক বিভাগের ডাক্তার তিনিও আসেন কাজ করতে, লাশটার কাজ করতে। তো তিনি পবনের অবস্থা দেখে তিনি আগে তার কাজ শেষ করেন, তারপর পবনকে আলাদা বসে তাকে গ্লুকোজ টুকোজ খায়, কোন রকম ঠান্ডা করে সবকিছু ঠিক করবার পর তাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তখন সেই ছেলেটা ছিল, তাকে পবনকে তখন বাসায় নিয়ে যায়। পবন কোন রকম বাড়ি যাওয়ার পর ঘরে ঢুকতেই ওর মা বলে যে, কিরে পবন, সব কি ঠিক আছে তোর, ক্লান্ত হচ্ছে কেন? তো পবন বলছে, মা এরকম কিছু না, আমি একটু বসতে তো আমার খুব গরম লাগতেছে। তুই ছেলেটা তখন চলে গেছে, সে আর কিছু বলে নাই। তো তখন ওর মা বলছে যে, পবন খাটের নিচে তাবিজ ফেলে রাখছিস কেন, হাতে এরকম মানে বাইরে রাখতে পারছ না? তো তখন পবন বলছে, মা আমার তাবিজ তো হাতে থাকার কথা। তখন পবন দেখে যে না, তার হাতে কোনো তাবিজ নাই।
তখন তার মা বলে, তোর আরো কয়দিন দেখছি এরকম তাবিজ বাসা ফেরা রেখে চলে যাস, সমস্যা হয় না কোনো তোর? তখন আমতা আমতা করতেছিল। তখন যে তার মাকে বলে যে, মা আমি তো গোসল ছাড়া এরকম তাবিজটা খুলি না, কিন্তু এরকম তাবিজ হাত থেকে পড়ে যায় কি হবে? বাধ্য হয়ে তখন তার মা তাকে অনেক কিছু বলে যে, তোর কি কোনো সমস্যা হচ্ছে? তোর চেহারা দেখে মনে হচ্ছে তোর মধ্যে কোনো কোনো একটা ভয় কাজ করতেছে। তখন সে তার বাবা মাকে সবকিছু খুলে বলে। তখন আবার কবিরাজের সাথে কথা বললে তিনি খোঁজ নিয়ে বলেন, এই তাবিজ আর কাজে দিবে না, পিজাজটা আবার ফিরে আসছে, আর সহজে ছাড়বে না, এবার আপনার বংশধর ধরবে। এই কথাগুলো বলে পর্বনের বাবাকে। তখন সে কবিরাজ আবার বলে, ও এতদিন আসতে পারে না দেখে ওর মনে জিদ চাপছে। আচ্ছা যাই হোক, উপায় একটাই, পবন এই কাজ ছাড়লেই সমাধান হইলেও হইতে পারে, তবে গ্যারান্টি নাই। পবনের বাবা জানতে চেয়েছিল কবিরাজের কাছে কিভাবে ওনার থেকে পবনের কাছে পিশাচটা ভর করেছিল। তখন তিনি বলেন যে, আপনার ছেলের তাবিজ খুলে নিশ্চিত কোনো কাজ করতে গেছিল, বুঝেন না, লাশ কাটা নেই আপনাদের কারবার, কত লাশের কাটাকাটি করেন, ঠিক আছে কোনটা ভালো কোনটা খারাপ, হয়তো সেখান থেকে কোনো এক মাধ্যমে আপনার ছেলেকে ফাঁদে ফেলায় ভয় দেখাইতেছে। এখন এমন একটা অবস্থা যা থেকে সরে না আসলে বাঁচবার কিন্তু রেহাই নাই। পবনের বাবা তখন বেশ টেনশনে পড়ে যায়। পরিবারে এখন তার ছেলে আছে একমাত্র ভরসা, যে কিনা জীবিকা নির্বাহ করে, তিনি কিছু করবার কথা না। পরবর্তীতে আর অল্প কিছুদিন কাজ করে সে আর সেই লাইনে কাজ করে না, মানে পবন আর সেই লাইনে কাজ করে না। তবে যেহেতু লাশ নিয়ে সে কাজ করেছিল, তাই এবার পবন কোন একটা মাধ্যমে কাজ পায়। যে এলাকায় সে থাকতো, সেই মফস্বল এলাকায়, সেখানকার রেল লাইনে কাটা পড়া লাশের পাহারা দেওয়া বা আনা নেওয়ার কাজ সহ টুকটাক ছোটখাটো সেখানে কাজ সে করত, ঝাড়ু টাড়ু দেওয়া এরকম টুকটাক কাজ সে করত। তো মাসখানিক কাজ করবার পর এক রাতে চট্টগ্রামের একটা ট্রেন সেই এলাকায় ক্রসিং এ ঢুকতেই অজ্ঞাতনামা এক লোক লাইনে কাটা পড়ে। আর এটা ঘটে পবনের চোখের সামনে। তবে এটার একটা কাকতালীয় ছিল। স্টেশনে ক্রসিং এর জন্য ট্রেনটা ঢুকতে লোকটা প্ল্যাটফর্মে উঠতে যাবে এবং সে পড়ে যায়, কিন্তু পবন স্পষ্ট দেখে লোকটা যখন পড়ে যাবে, পবন কেন মনে হচ্ছিল লোকটা কেউ ধাক্কা দিয়েছে, কিন্তু সেই লোকের আশেপাশে তখন কেউ ছিল না। সাথে সাথেই সেই লোকটা পড়ে যায় এবং স্পট ডেথ। দায়িত্ব পড়ে পবনের উপর। লাশের যে সাদা ব্যাগ আছে, সেটা তো রেল লাইনে আপনারা যারা জানেন বা দেখেছেন, রেলে যদি কেউ কাটা পড়ে, একটা সাদা ব্যাগে কিন্তু এটা প্যাকেট দিয়ে পেঁচে ফেলা হয়। এরকমই লাশের সাদা ব্যাগে প্যাকেট করা শেষ। মাঝ রাত হলেই মেল ট্রেনে লাশটা ঢাকার উদ্দেশ্যে তুলে দিতে হবে, সাথে থাকবে টহল পুলিশ। তো স্টেশনে প্ল্যাটফর্মের শেষ দিকে একটা ছোটভাবে লেখা যে এখানে হয়তো রেলের কাটা পড়ে যাবে, তাদের লাশ টাশ রাখাও, সেরকম জায়গায় একটা স্পেস আছে, খালি জায়গা। তো প্ল্যাটফর্মের একবার শেষ দিকে, ওখানে কোনো ছাউনি নেই এবং ওখানে কোনো লোকজন আসলে থাকে না। তো রাত 2টার পর ট্রেন আসলে পুলিশ আসবে। তো পুলিশ মানে আশেপাশে ছিল সেই টহল পুলিশ। তো পবন লাশের কাছেই বসে একা একা পাহারা দিচ্ছিল। তখন মাত্র শীতকাল শুরু, আশেপাশে কেউ নাই। 1-2টা লোক দেখা গেল, তারা ছিল বিশ্রামাগারে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিল। তো পবন দেখে একটা কুকুর লাশের ব্যাগের কাছে বেশ কয়েকবার চিৎকার করছে। পবনের সাথে থাকা লাঠি দিয়ে যখন সে কুকুরটাকে সরাতে যাবে, দৌড়ানো দিয়ে যাবে, তখন পবন দেখতে পায় যে লাশের ব্যাগের চেইন খোলা। আজব ব্যাপার, লাশের ব্যাগ তো চেইন লাগানো ছিল একটানা ঘন্টার পর ঘন্টা। এখানে সে সামনে চেয়ারে বসা, তাহলে চেইন খুললো কে? সে কোন রকম চেইনটা আবার নিজের মতো সে লাগিয়ে দেয় এবং সে তার জায়গা মতো বসে। রাত 2টার কাছাকাছি পবন মনের অজান্তে এখানেটা সে ঘুমিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে কে যেন তাকে ধাক্কা দেয়। মানে পবন চেয়ারের মধ্যে যেখানে বসা ছিল, সে ঝিমায় পড়ে আর কি, মোটামুটি ভালোই তার ঘুম ছিল। কেউ তাকে ধাক্কা দেয়। চোখ খুলে দেখে সে পবন যে আশেপাশে কেউ নাই। সে একটু দাঁড়ায় এবং দেখে না, এখানে কেউ নাই। তবে
পবন নিজেকে দেখে সে খেয়াল করে যে চেয়ারটা লাশের ঠিক সামনে এবং এখনো আবার চেন খোলা। পবন তো মোটেই ওই জায়গায় ছিল না, কম করে হলো সে 10-15 হাত পিছনে ছিল, আর চেয়ার ছিল তো সেখানে। এখানে সে আসলো কিভাবে, বা লাশটা এখানে নিয়ে আসলো কে? কিছুক্ষণের মাঝে মেল ট্রেন ঢুকবার পর সেই টহল পুলিশ যারা ছিল তারা লাশটা এসে নিয়ে চলে যায়। এরপর বাসায় চলে যায় পবন। শীতের পোশাক তার তখন পরা ছিল, সে তখন বাসায় গিয়ে শরীর থেকে যখন খুলে হাত মুখ ধুতে যাবে, তখন সে দেখে যে তার ডান এবং বাম হাতের কোনোই থেকে কবজি পর্যন্ত, মানে কবজির আগ পর্যন্ত কাউকে জোরে থাপ্পড় দিলে যেমন আঙ্গুলের ছাপ পড়ে যায়, তেমন ছাপ পড়ে আছে। আর মনে হচ্ছিল তার খুব ব্যথা করছে সেখানে। দেরি না করে সকাল হতেই বাবাকে নিয়ে সে কবিরাজের কাছে গেলে তিনি পবনের বাবাকে একটা কথাই বলেছেন যে, ভাই এগুলো বাদ দেন, আর কত, আপনাদের সাথে বিপদ ঘটতেই থাকতেছে, দেখতেছেন না? আর এই পিজাস আপনাদের না মারা পর্যন্ত শান্তি দিবে না। আমি কিন্তু প্রায় বলে দিছিলাম, এর পরেও আবার লাশ নিয়ে কাজ কাম কেন রে ভাই, এগুলো ছাড়েন না, পোড়াটার বাঁচান। সেদিনের পর থেকে পবন আর কখনোই সেই ধরনের কাজ করে না। শ্রোতা বন্ধুরা, এখন সেই পবন একটা প্রাইভেট কোম্পানিতে গাজীপুরের শ্রীপুরের আশেপাশে ভাবে একটা হেল্পার হিসাবে সে কাজ করে যাচ্ছে। আজকে আমাকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার ছদ্মনাম মাসুদ ভাই। তো পবন যে কোম্পানিতে গাজীপুরের সেখানে হেল্পার হিসেবে কাজ করে যাচ্ছেন, সেখানেই সেই মাসুদ ভাই তিনি সুপারভাইজার হিসেবে কাজে আছেন, দায়িত্বে আছেন। তার আন্ডারে আসলে পবন কাজ করে, ওনাদের কাজগুলো শিফটিং ডিউটিতে হয়। তো গাজীপুরের যেই শ্রীপুরে যেখানে পবন যেখানে থাকেন, ওখানেও বেশ কিছু ইনসিডেন্ট আছে, এবং সেই ইনসিডেন্টের খাতিরে কিন্তু এই ঘটনাটা সেই পবন থেকে শুনতে পেয়েছিল সেই মাসুদ ভাই। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা বলবো এটা আমাদের রংপুরের পঞ্চগড়ের একটি ঘটনা। জায়গাটার না, যে ঘটনার স্থান হচ্ছে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান দিঘি গ্রামের একটি ঘটনা। তো ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে আব্দুল মাজিদ, এবং যার ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে মাওলানা আব্দুল হালিম। তিনি একজন ওই ময়দান দিঘির একজন হলো মসজিদের ইমাম। তিনি মসজিদের ইমাম থাকার সময় তার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটে, সেটা তিনি আমাকে, আব্দুল মজিদ ভাই, তিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন। তো ঘটনাটার সময়কাল ছিল 1994 সালের একটি ঘটনা। সে সময় এই মাওলানা আব্দুল হালিম তিনি আসলে মানুষের কাছে হালিম নামেই বেশি পরিচিত। তো তিনি গ্রামের জামে মসজিদের একজন ইমাম ছিলেন। তিনি বেশ শান্ত, বিনয়ী এবং ধার্মিক মানুষ হিসেবে সবাই তাকে প্রচুর প্রচুর সম্মান করত, যেহেতু তিনি তার সেই গ্রামের একজন ইমাম। তো একদিন তিনি হলো পাশের গ্রামে একজন বৃদ্ধ মারা যায়। তো সেই বৃদ্ধ মারা যাওয়ার পর তিনি সেই জানাজার নামাজ পড়াতে যান। তো জানাজার নামাজ পড়ানো যাওয়ার পর তিনি শুনতে পান যে, সেখানে জানতে পারেন যে ঈশান নামাজের পরেই দাফন কাজে শেষ করা হবে। তো ঈশান নামাজের পর তিনি একটা পার্শ্ববর্তী মসজিদ থেকে ঈশান নামাজ পড়ে আসেন, এবং ঈশান নামাজে পড়া আসার পর তিনি সেই বাড়িতে অপেক্ষা করতে থাকেন যে কখন জানাজা দিবে। কিন্তু ওই যিনি মারা গিয়েছেন, যে বৃদ্ধ লোক মারা গিয়েছেন, ওনার কিছু আত্মীয় স্বজন আসতে লেট করতেছিল। তো এই কারণে দেখা যায় যে তার বেশ লেট হয়ে যায়। তো এরপরে হলো দেখা যায় যে তিনি ওই বৃদ্ধ লোককে যখন জানাজার দেওয়া হয়, তো সবাই তখন নিজ নিজ বাড়িতে চলে যায়। তো মাওলানা আব্দুল হালিম উনিও কিছুক্ষণ কবরের পাশে থেকে জিয়ারত করে, নর্মালি জিয়ারত বলতে দোয়া করে, তিনি হলো বাসার দিকে রওনা দেন। তো বাসার আসার সময় সেই বাড়ির একজন, যে বৃদ্ধ যেখানে মারা গিয়েছিলেন, আসলে ওইখান থেকে তার মসজিদের তিনি দূরত্ব বেশ মোটামুটি ছিল। তো তিনি যেহেতু এলাকার জন্য মসজিদের ইমাম ছিলেন, যে কারণে তার বাড়ি থেকে ওই বৃদ্ধর বাড়ি প্রায় 2 কিলোমিটার দূরত্ব, এতটা দূরত্ব ছিল। তো পুরো গ্রাম মিলে একটাই তাদের বড় মসজিদ।
তো দেখা যায় যে উনি এত সম্মানিত ব্যক্তি ছিলেন যে এই এলাকায় কেউ মারা গেলে তাকে আসলে ডাকা হয়। তো তিনি আসলে কোনোদিন না করেন না, তিনি সবগুলো যতগুলো মানুষকে জানাজা দেওয়া হয় না কেন তিনি আসলে জানাজা দিতেন। তো তিনি আসার সময় ওই বৃদ্ধর বাড়ির একজন, তিনি চিনেন না, তো তাকে একটা হারিকেন দেন। তো তিনি হারিকেনটা নিয়ে বাড়ির দিকে রওনা দেন। তো বাড়ি ফিরতে হলে একটা সরু রাস্তা তাকে পার হতে হয়। রাস্তার এক পাশে একটা পুরনো কবরস্থান এবং অন্য পাশে একদম একটা বিস্তীর্ণ ধান ক্ষেত। তো ধান ক্ষেতের পাশেই আর কি একটা কবরস্থান। তো রাত তখন প্রায় 11টা বাজে। 10টার সময় আসলে এখানে বলে রাখা ভালো যে 10টার সময় জানাজার নামাজটা হয়েছিল। তো তিনি বাসায় আসতে আসতে মানে তার বাসা রওনা দিতে দিতে 11টা বেজে যায়। তো গ্রামের রাত 11টা মানে কিন্তু অনেক রাত। তিনি যখন গ্রামের রাস্তা দিয়ে আসতেছেন, তিনি শুধু ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছিলেন, আর তারপর আর কোনো কিছুই শুনতে পাচ্ছিলেন না। কিন্তু তার কাছে মনে হচ্ছে যে পরিবেশটা অনেক নীরব নিস্তব্ধ। তো তিনি হাঁটতে হাঁটতে ওই কবরস্থানের কাছে যখন আসেন, তিনি রাস্তার মাঝখানে একটা বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখেন। সেই বৃদ্ধর বয়স প্রায় 70 বছর হবে। সেই বৃদ্ধের মাথায় একটা সাদা টুপি। তো বৃদ্ধটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তো মাওলানা সাহেব ভেবেছিলেন যে হয়তো জানাজা থেকে ফেরার কোনো মানুষ হবে, হয়তো তিনি তার আগে চলে এসেছেন বা তিনি আগে ভাগে বাড়িতে যাচ্ছেন। তো তিনি কাছে গিয়ে সালাম দিলেন সেই বৃদ্ধকে কেন্দ্র করে, যে আসসালামু আলাইকুম, এভাবে তিনি সালাম দিলেন। কিন্তু সেই বৃদ্ধ কোনো উত্তর দিল না। বৃদ্ধটি ধীরে ধীরে মাথা তুলে তাকালো হুজুরের দিকে। তো হারিকেনের আলোয় মাওলানা যা দেখলেন সেটা জেনে যেন থমকে গেলেন। তিনি দেখলেন যে সেই বৃদ্ধর মুখটায় একদম অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো যেন স্থির, কোনো পলক পড়তেছে না। ঠিক তখনই বৃদ্ধটি কোনো কথা না বলে ধীরে ধীরে ডান হাত তুলে কবরস্থানের ভিতরের দিকে ইশারা করলেন। মাওলানা সাহেব একবার সেই দিকে তাকালেন যেদিকে ইশারা করলেন, সেই বৃদ্ধ লোকটা ইশারা করেছেন সেই দিকে তিনি তাকালেন। তো তিনি দেখলেন যে কবরগুলোর মাঝখানে যেন একটা ক্ষীণ আলো জ্বলতেছে। তো আবার সেই বৃদ্ধের দিকে যখন তিনি তাকালেন, তিনি দেখতে পেলেন যে সেখানে কোনো বৃদ্ধ নেই। তিনি এতটাই অবাক হয়ে গেলেন যে বৃদ্ধ কোথায় চলে গেল। এই একটা মাত্র সরু রাস্তা, এখান থেকে কোনো লোক তার সামনে থাকবে, অথচ সেটা দৌড়ে পালানো বা হেঁটে যাওয়া কোনোভাবেই তার চোখের আড়াল হওয়া সম্ভব না। হুজুর এটা দেখে বেশ ভয় পেলেন এবং তিনি দেখলেন যে পুনরায় যখন তিনি কবরের দিকে তাকান, তিনি দেখতে পান যে সেই কবরের মধ্যে এখন ক্ষীণ আলোটা এখন উজ্জ্বল রঙের যেন আলো ছড়াচ্ছে। মনে হচ্ছে যে সেখানে কোনো 8-10টা মোমবাতি লাগালে, কবরস্থানে কোনো একটা কবরের মধ্যে যদি 8-10টা মোমবাতি লাগানো হয় যেরকম একটা আলো ছড়ায়, তিনি সেরকম একটা আলো দেখতে পেলেন। তো তিনি বেশ অবাক হয়ে গেলেন এবং তার সামনে থাকা লোকটা হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার কারণে, মানে অদৃশ্য হয়ে যাওয়ার কারণে তিনি বেশ ভয় পান এবং তিনি তার কৌতূহল থাকা সত্ত্বেও যে এখানে আসলে কিসের আলো জ্বলতেছে সেটা দেখার তিনি চিন্তা ভাবনা মাথায় আনতে পারলেন না। তিনি বেশ ভয় পেয়েছিলেন এবং তিনি বিভিন্ন সূরা পড়তে পড়তে তিনি সেই কবরস্থানটা ত্যাগ করেন। তো কবরস্থান থেকে ত্যাগ করার পর তিনি প্রায় 1 কিলোমিটার হেঁটে চলে এসেছেন, আর মাত্র আধা কিলোমিটার আসলেই তার হলো বাড়ি। তো এই সময় একটা বড় একটা গাব গাছ আছে এবং এই গাব গাছের আশেপাশেটা খুবই জঙ্গল দিয়ে ঘেরা। তো দেখা যায় যে তিনি শুনেছিলেন যে এই গাব গাছের নিচে অনেক মানুষ নাকি রাতের বেলা ভৌতিক ঘটনার সম্মুখীন হয়। তো এটা ভেবে তার কাছে বেশ একটু ভয় লাগতে শুরু করে। আর যেহেতু একটা মাত্র এই রাস্তা, তো আসলে এই রাস্তা ছাড়া তার ঘুরে যাওয়ার মতো কোনো উপায় নেই। তো তিনি ভয়ে ভয়ে সেই রাস্তাটা সুন্দরভাবে পার করেন এবং পার করে যখন তিনি তাদের এলাকার একটা ব্রিজ আছে, তো দেখা যায় যে একটা ছোট একটা হলো, এটা নদী বলা যায় না, দেখা যায় যে একটা রাস্তার দুই পাশে ধান ক্ষেত। তো ওই জায়গাটা অনেক নিচু, তো নিচু থাকার কারণে ওখানে একটা ব্রিজ আছে। এটা ব্রিজ একটা গ্রামের একটা ছোটখাটো একটা ব্রিজ। তো দেখা যায় যে নর্মালি কিন্তু মানুষজন এই ব্রিজে দিনের বেলা বা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত থাকে, আড্ডা দেয়। কিন্তু
রাত হলে আসলে মানুষ এখানে থাকে না, গ্রামটা এতটাই নিস্তব্ধ বা হচ্ছে কি বলবো, বলতে নীরব আর কি। তো তিনি যখন ওই ব্রিজের কাছে আসেন, তো যখনই তিনি ওই ঘন জঙ্গলটা পার হয়ে গিয়েছেন, তখনই তার কাছে মনে হয়েছিল যে যাক, আল্লাহ বাঁচাইছে, আর কোনো বিপদ নেই। কিন্তু রাসেল ভাই, যখন তিনি ওই ব্রিজটাতে উঠবেন, ব্রিজটা ওঠার আগ মুহূর্তে তিনি দেখতে পান ব্রিজের মাঝখানে এক সাইডে, বিশেষ করে ব্রিজের এক সাইডে বলতে ডান পাশে, তিনি একটা বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থেকে দেখেন। এবং যখনই তিনি তার হারিকেনটা নিয়ে কাছাকাছি আসেন, তিনি দেখতে পান রাসেল ভাই, এটা সেই বৃদ্ধ যেই বৃদ্ধটাকে তিনি মাত্র কিছুক্ষণ আগে যে বৃদ্ধটাকে তিনি যে পার করে এসেছেন, যেটা তার সামনে থেকে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছিল, এটা তো সেই বৃদ্ধ লোকটা। রাসেল ভাই, সেই বৃদ্ধ লোকটা এবার হুজুরের দিকে তাকিয়ে আছে। তো যখন রাসেল ভাই ওই ইমাম সাহেব কাছাকাছি আসলেন, আসার পর তিনি আসলে জানেন যে এটা আসলে খারাপ জিনের প্রভাব, এবং হয়তো তার ক্ষতি করার জন্য সে এরকমটা করতেছে, তার সাথে ছলনা করতেছে। রাসেল ভাই তিনি যেটা করেন, ওই একইভাবে ওই বৃদ্ধটাকে তিনি সালাম দেন, এবং সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে মনে হলো যে সেই বৃদ্ধ লোকটা যেরকম ভাবে তার দিকে তাকিয়েছিল, সেটা যেন মুখটা ঘুরিয়ে অন্য পাশে তাকাতে শুরু করলো। রাসেল ভাই, এখানে ওই ইমাম সাহেব বুঝতে পেরেছিলেন যে এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা অবশ্যই কোনো খারাপ জিন। তো তিনি যেটা করেন যে ওই সেই বৃদ্ধ লোকটাকে পাশ কাটিয়ে তিনি ব্রিজটার থেকে নেমে বাসার দিকে রওনা হন। এবং যখনই তিনি ব্রিজটা থেকে একদম নেমে যান, সেই সময় তিনি পিছন দিক থেকে শুনতে পান খুবই ক্ষীণ কণ্ঠে, হুজুর আজকে বেঁচে গেলি, তোর উপর আল্লাহর রহমত ছিল, আজকে তুই বেঁচে গেলি। রাসেল ভাই, এরপরে তিনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর তিনি সেদিনের মতো ঘুমিয়ে পড়েন, এবং পরের দিন সেই হুজুর, তো তার একজন বড় আলেম হুজুর আছে, তারও মানে হুজুর আছে একজন। তো ওনার কাছে যখন ঘটনাটা শেয়ার করলেন, তখন ওই হুজুর বললেন যে আসলে তুমি দুইবার সালাম দিয়েছো একজন বৃদ্ধকে, আসলে ওইটা খারাপ জিনিস ছিল। তো তুমি আসলে দুইবারই প্রথম দেখাতে একবার সালাম দিয়েছো, পরের দেখাতে আবার সালাম দিয়েছো, এই কারণে আসলে সে তোমার কোনো ক্ষতি করতে পারে নাই। তুমি যদি কোনো কারণে সালাম না দিতা, তাহলে কিন্তু তোমার ক্ষতি করতো। তো আল্লাহর রহমত যে তুমি আসলে সঠিক সময় সঠিক পদক্ষেপটা নিয়েছিলে। সালাম আসলে যত বড় খারাপ জিন হোক না কেন, তুমি যখন তাকে সালাম দিবে, সে তোমার ক্ষতি করা থেকে একটু হলেও দূরে থাকবে, আর সেটাই তোমার সাথে হয়েছে। রাসেল ভাই, এটাই ছিল সেই ইমামের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আসলে আব্দুল মজিদ ভাই এটা শুনেন, আসলে উনি যখন ওই হুজুরের সাথে নাকি 3 দিনের একটা তাবলিগে গিয়েছিলেন, তাবলিগের সাথী হিসেবে বের হয়েছিলেন। ওই বের হওয়ার পরে তিনি মসজিদে আর কি একদিন, যখন বিকালবেলা যখন ছুটি দেওয়া হয়, ওই দুপুরের পর যে আসলে খাওয়া দাওয়ার পরে যখন একটু রেস্টে দেওয়া হয়, তখন আসলে এই ঘটনাটা আব্দুল মজিদ ভাইকে শেয়ার করেন মাওলানা আব্দুল হালিম। তো উনি ওনার জীবনের ঘটনাটা শেয়ার করেন। তো আমার কাছে ঘটনাটা বেস্ট ভালো লেগেছিল, একটা ঘটনা। তো এই কারণে আমি আসলে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। যদি রাসেল ভাই ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।